আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ই ডক্টরের প্রতিদিনকার আয়োজন লেটস টকের আজকের ২৪ নম্বর এপিসোডে। সবাই ঈদের পরে নিশ্চয়ই অনেক ফুরফুরা মেজাজে আছেন। যদিও আমাদের এবারের ঈদটা একটু ডিফারেন্ট ছিল, তারপরেও আমার মনে হয় যে আমরা ফ্যামিলির সাথে পরিবারের মানুষজনের কাছে যে ডিফারেন্ট ঈদটা পালন করেছি, এটা আমাদের জন্য আসলে আমরা কখনো চিন্তাও করতে পারিনি যে আমরা এইভাবে কখনো ঈদটাকে উদযাপন করব। যাই হোক, আজকে আমাদের লেটস টকে যিনি উপস্থিত হয়েছেন আমার খুব পছন্দের একজন মানুষ এবং বাংলাদেশের ডেন্টিস্ট্রির প্রবাদ পুরুষ বলা যায় যাকে, অধ্যাপক ডক্টর মতিউর রহমান মোল্লা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লেটস টকের আজকের প্রোগ্রামে। ধন্যবাদ ডক্টর আতিক, আমাকে আমন্ত্রণ করার জন্য, কিছু কথা বলার জন্য। এটা যদি কিছু সবার জন্য আমরা কিছু করতে পারি তাহলে অনেক ভালো লাগবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার অনেক মূল্যবান সময়ের মধ্যে আজকে আমাদের জন্য কিছুটা সময় রেখেছেন। সবার জন্য একটু জানিয়ে রাখি, আসলে এটা নতুন করে বলার কিছুই নেই। মতিউর রহমান মোল্লা স্যার আছেন অধ্যাপক হিসেবে ডিপার্টমেন্ট অফ ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে এখন হিসেবে দায়িত্ব পালন করেছেন এমএমইউ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। আপনার কাছে প্রথমেই আমি একদম সরাসরি আমাদের এই টপিকটা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, সেই টপিকটায় চলে যাব। সেটা হলো যে এই করোনা মহামারীর কারণে আমরা তো একটা বড় ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, যে পরিবর্তনের ছোঁয়াটা আমাদের ডেন্টাল ফিল্ডেও কিন্তু অনেকখানি লেগেছে। আমরা অনেকেই আমরা যারা প্র্যাকটিস করি তারা অনেকেই গত 2 মাস 3 মাসের জন্য আমাদের প্র্যাকটিস আকারে নিয়ে এসেছি, শুধু ইমার্জেন্সি ট্রিটমেন্ট আমরা করেছি এবং আমরা এখন চিন্তা করছি যে এই লকডাউনের পরিস্থিতি চলে যাওয়ার পর আমাদের প্র্যাকটিসে একটা পরিবর্তন আনতে হবে, যে পরিবর্তনের কারণে আমরা এখন বিভিন্ন ধরনের গাইডলাইন তৈরি করার চেষ্টা করছি। তো আপনার মতে এই পরিবর্তনটা কি ধরনের হবে? ধন্যবাদ আতিক, আমি সুন্দর এই নিয়ে কিন্তু অনেকবার আলোচনা বিভিন্ন জনে বিভিন্ন ডাক্তার সিনিয়র জুনিয়র করেছে। আমরা মোটামুটি এখন করোনা সম্পর্কে সারা বিশ্বে যেমন জানে এবং ইভেন আমার বাসার জন্য যেমন ছোট ছেলেটা কাজ করে সেও মোটামুটি বোঝে, গোয়াও বোঝে কিছুটা। তো সেই পরিপ্রেক্ষিতে আমি সামান্য, এইটা তো মেইন কথা যে আমরা যেহেতু ডেন্টিস্ট, ইএনটি সার্জন বা চোখের ডাক্তার, তারা কিন্তু সবচাইতে রোগীর কাছে থেকে কাজ করে। অতএব আমাদের ঝুঁকিটা কিন্তু সবচেয়ে বেশি, যদি অন্য ডাক্তারদেরও ঝুঁকি আছে, আমাদের বেশি। সেই উপলক্ষেই আমাদেরকে বিশেষ কিছু ব্যবস্থা নিয়েই চিকিৎসার দিকে যেতে হবে, নতুবা আমাদের সত্যি সত্যি ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এটা যাওয়ার আগে আমি একটু সামান্য ভূমিকা দেব। আমরা সবাই জানি করোনা ভাইরাস বা যেটা কোভিড-19 প্যান্ডেমিক বলে আমরা বিশ্বে আলোচিত হয়েছে এবং আমরা জানি যে বেশ কিছু লক্ষ লোক, 3 লাখ 3.5 লাখ লোক অলরেডি এই রোগে মারা গেছে। আমেরিকাতেই অলরেডি 1 লাখ ছাড়িয়ে গেছে। সেখানে বাংলাদেশে মোটামুটি 37,000 বা এরকম একটু বেশি এরকম রোগী ইনফেক্টেড হয়েছে। প্রতিদিনই প্রায় 1200-1500 বাংলাদেশেও কিন্তু রোগী ইনফেক্টেড হচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং। আমরা জানি যে এটাকে প্রিভেন্ট করার জন্য সবচেয়ে ভালোভাবে নিজেকে রক্ষা করার জন্য সবচেয়ে যেটা সরকার এবং বিশ্বের যেটা বলেছে, এটা হচ্ছে যে বাসায় থাকো, ঘরে থাকো, সেফ থাকো, লকডাউন হোক এবং আর তারপর সঙ্গে সঙ্গে কি বলছে, বেশি বেশি করে হাত ধো, হাইজিন মেনটেন করো, মুখটা পরিষ্কার করো, কাপড় চোপড় পরিষ্কার করো, তুমি ভালো থাকো। তো এই যে বেসিক কথাগুলো আমরা সবাই এখন জানি। রাস্তার ধারেও দেখবো একটা কল, সাবান দেওয়া আছে, এটা কিন্তু খুব ভালো পজিটিভ সাইড। আর একটা পজিটিভ সাইড হচ্ছে এই লকডাউনের কারণে কিন্তু আমরা বিশ্বে এবং আমাদের দেশে নিজেরাও, আমরা যেমন সেই আমলে বলবো যে 2-3 মাস আগে পর্যন্ত সকালবেলা 8টাতে শুরু হতো, রাত্রি রাত 11টা-12টা পর্যন্ত বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। এটা কিন্তু একটা সুযোগ করে দিচ্ছে। এটা কার কারণে হলে বলবো না, এটা আমাদের জন্য খুব সৌভাগ্যের একটা আমার কিছু বলবো দিক বলবো যে আমরা কিন্তু ফ্যামিলি বন্ডেজটাকে বাড়াতে পেরেছি। আমার ছেলে মেয়ে, যদিও আমার ছেলে মেয়ে এখন বিদেশে থাকে, তারপরে প্রত্যেকটা ফ্যামিলির যারা ছেলে মেয়ে, স্ত্রী, ফ্যামিলি ফ্রেন্ড থাকে তাদের কাছে আসার সুযোগ হয়েছে, সময় দেওয়ার সুযোগ হয়েছে। এবং আমার মনে পড়লো বহু বছর আমার একটা ছেলে বলছিল, তোমার কি আমার জন্য সময় আছে, তুমি আমাকে দেখতে পারবা?
এটা কিন্তু একটা বিরাট একটা আমি বলবো যে একটা রিওয়ার্ডিং, যে এই প্যান্ডেমিকের কারণে, এই করোনার কারণে আমরা কিন্তু আমাদের সমাজের পরিবারের কাছে আসতে পারছি এবং তাদেরকে বুঝতে চেষ্টা করেছি, একেবারে সহযোগিতার মনোভাব দিয়েছি, আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করার, ভগবানের কাছে সোপর্দ করার চেষ্টা করেছি, এবং হাইজিন সম্পর্কে আমাদের অনেক ধারণা পাল্টেছে। যেমন বেসিক্যালি আমাদের দেশে কি হতো, আমরা যত ছাত্র যেখানে যেতাম থুতু ফেলতাম, অপরিষ্কার হাতে মুখ নাকে মুখে কাপ দিতাম, আমাদের হাইজিন সম্পর্কে ধারণা খুবই কম ছিল, যেটা বিশ্বের আমি মনে করবো এই দেশটা বা আশেপাশের দেশগুলো গরিব যারা আছে তারা হয়তো সবচেয়ে বেশি রকম এই জিনিসটা ইগনোর করে আসছে। যাই হোক, তো এই যে এখন এই করোনা নিয়ে এখন এত হইচই হচ্ছে যে প্রথম দিকে যেমন আমরা বলেছিলাম যে এটা বেসিক্যালি এয়ারবর্ন ডিজিজ, ড্রপলেট গুলো হবে, সেটা হেভিয়ার হবে, লাইটার হবে, সব হেভিয়ার গুলো, ড্রপলেট গুলো নিচে কোনো একটা উপরে বসে পড়বে, এটা কাপড় হতে পারে, একটা মেটাল সার্ফেস হতে পারে, মেটাল সার্ফেস অনেক বেশি থাকে, কাপড়ে কম থাকে, অথবা হালকা যেগুলো সেটা কিন্তু বাতাসে ঘুরে বেড়াতে পারে কয়েক ঘন্টার জন্য। এবং আমরা যদি এইরকম একটা রোগী, সবচেয়ে দুঃখজনক কথা এবং ডিফিকাল্ট কথা হচ্ছে অনেক রোগী কিন্তু অ্যাসিমটোমেটিক আছে, যাদের কোনো সিমটম থাকে না। আমরা সিমটম বলতে আমরা কি বোঝাই সাধারণত? আমরা বুঝি যে হ্যাঁ একটা ম্যাজ করছে, জ্বর ভাব, মাথা ব্যথা, গায়ে ব্যথা, জ্বর আসছে, গলা ব্যথা করছে, কাশি হচ্ছে, এই যে উপসর্গগুলো প্রথম দিকে শুরু হয়ে যায় এবং এটা ইনফেক্টেড হওয়ার কয়েকদিন পরেই এটা চলতে থাকে। পরের দিকে দেখা যায় আস্তে আস্তে আমরা জানি যে আমরা এই যখন আমরা হাঁচি দেই, স্নিজিং করি বা কফিং করি, তখন হয় কি আমাদের নাক মুখ থেকে এই ড্রপলেট গুলো বাইরে প্রায় 6 ফিট পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। অতএব এই এরিয়ার ভেতরে যদি আমরা কাছাকাছি কেউ থাকে এবং তার যদি প্রোটেকশন না থাকে, তাহলে আমার কারণে আমি এটা আরেকজনকে ছড়িয়ে দিতে পারি। অর্থাৎ এয়ারবর্ন ডিজিজ যে কন্ট্যাক্ট হচ্ছে এইভাবে মেইনলি হচ্ছে। সেই জন্য আমরা আমরা সবাই জানি যে মুখ, নাক এবং চোখ দিয়ে যে মেইনলি এন্ট্রি পয়েন্ট হচ্ছে, এগুলোকে যদি আমরা ভালো করে প্রোটেকশন দিতে পারি প্রথম দিকে, তাহলে কিন্তু অনেকটা মেইন জায়গাটা প্রোটেকশন দেওয়া হলো। এর মধ্যে অনেক কথা আছে, আমি সেটা আসতেছি। এবং সেইখানে যেটা হচ্ছে কি, এটা যদি একটু হিস্ট্রি যদি যায়, যদি আমরা বলি চায়নাকে দোষ দিচ্ছি, অনেক সরকার বিভিন্ন আমেরিকা বা ইউরোপ বলছে যে তুমি কি ইচ্ছা করে করেছো কিনা, যেটা উইথ এ ডিবেটেবল কোয়েশ্চেন। কিন্তু এটা তো প্রথম দিকে আসলে অ্যানিমেল থেকে, বাদুড় থেকে বা এই অন্যান্য শিয়াল বা এরকম জাতীয় বা এর থেকেও আসতে পারে, বিড়াল থেকে আসতে পারে, এরকম বলা হয়েছে। আলটিমেটলি অ্যানিমেল টু অ্যানিমেল স্প্রেড করেছে, পরের দিকে মানুষের মধ্যে এসছে। এখন যেমন এটা 2003 সালে প্রথম দিকে এরকম সার্স নামে আসছিল, তখন ভয়াবহভাবে আমি ভয় পেয়েছিলাম এবং অনেক জায়গায় যাওয়া আসা বন্ধ হয়ে গেছিল, অনেক লোক মারাও গেছিল। সেটা আস্তে আস্তে কালের পরিবর্তনে বিভিন্নভাবে মার্স, আবার ইনফ্লুয়েঞ্জা যেমন এই ধরনের একটা বিষয়, এরকম ভাবে হতে হতে ইদানিং আসলো সে ডিসেম্বরের মাঝামাঝি চায়না থেকে, উহান শহর থেকে আমাদের সেই করোনা, নোবেল করোনা বা নতুন করোনা, যেটা আমাদের এখানে আসলো। সরি। তো এইভাবে, তো সেই জন্য আমাদের যেটা হলো যেইভাবে আস্তে আস্তে আলটিমেটলি এখন আমাদের এই ভাইরাসটা এখন আমাদের প্যান্ডেমিক হয়েছে এবং এটা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, চায়না থেকে ইউরোপ, আমেরিকা, যুক্তরাষ্ট্র, এশিয়া, কোরিয়া, জাপান, বাংলাদেশ, ইন্ডিয়া, সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এবং এই অবস্থায় আমরা এই যে আমরা নিজেকে লকডাউন করেছি 2 মাস 3 মাস, অনেক দেশে আরো বেশি করেছে, তারা কিছু সুফল পেয়েছে। কিন্তু আমরা যারা ডেন্টিস্ট বা ইএনটিস্ট, ডাক্তার, কতদিন এভাবে বসে থাকতে পারবো? যেমন এখানে আমার মনে পড়ে যে আমাদের ইয়াং ডাক্তাররা, যারা ডেন্টিস্টরা, তারা কিন্তু হয়তো ছোট্ট একটা অল্প পরিসরে, যেমন 300 বা 400 স্কোয়ার ফিটের ছোট্ট জায়গায় নিয়ে, একটা চেম্বার নিয়ে, একটা চেয়ার নিয়ে প্র্যাকটিস শুরু করেছে। তাদের কি অবস্থা? আমাদের একটু বড় পরিসরে তারা, আমরা তো মোটামুটি ম্যানেজ করতে পারছি, হয়তো 5-6 মাস, বছরখানেক করতে পারবো, তারপরে তো আমাদের বসে থাকলে হবে না। আর একটা আমার দায়িত্ব আছে। আমরা কি যেমন দায়িত্ব, যেমন আমরা জানি HIV সম্পর্কে অনেক ভয় পেয়েছিলাম এক সময়, তারপরে আমরা যেমন হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস নিয়ে অনেক ভয় আছে।
এগুলোকে আমরা মেনে নিয়ে এখন রোগীকে জেনে শুনে ফেস করে চিকিৎসা দিই। ঠিক এইরকম ভাবে করোনা, এই নোবেল করোনা বা কোভিড-19 এই ভাইরাসটা সহজে আমাদের ছেড়ে যাবে না, যাওয়ার কথা না। অতএব এটাকে আমাদের মাথায় নিয়ে রেখেই আমাদের প্র্যাকটিসটাকে এগিয়ে নিতে হবে। অতএব এই যে প্র্যাকটিসের কথা এখন আসতেছে, আমরা কিভাবে প্র্যাকটিসটাকে করব যাতে করে রোগীরও ক্ষতি না হয়, আমাদেরও ক্ষতি না হয়, আমরা ইনফেক্টেড না হই। তবে আর প্রথমে বলবো, এটা কিন্তু আমি যেটা আমার যেটা অভিজ্ঞতা বলে, ছোটখাটো একটা ক্লিনিক যেখানে সত্যিকার স্পেসই নাই বসার জন্য, বা একটা ভালো মেশিন বসানোর জায়গা নাই, বা ফগার মেশিন নাই, অথবা এক্সট্রা একটা সাকশন ভ্যাকুয়াম সাকশন নাই, সেখানে কিন্তু অথবা সেই ভেপা ফিল্টার বা কার্বন ফিল্টার স্পেশাল ব্যবস্থা নাই, সেখানে কিন্তু এত সহজ রিস্ক নেওয়া ভালো হবে না। সেজন্য দুঃখের সঙ্গে বলতেই হচ্ছে, আমাদের কিন্তু ভবিষ্যৎ চিকিৎসার সময় খুব কঠিন হয়ে আসছে। এটাকে মেনে নিয়ে হয়তো আমাদের এগোতে হবে। হয়তো রোগীর সংখ্যা 20 জনের জায়গায় 5 জন করবো, 10 জন করবো, সেটাকে প্রপার প্রোটেকশন নিয়ে করতে হবে। আমি এইটুকু ভূমিকা রেখে আমি তোমার কাছে যাচ্ছি, তুমি যদি কিছু বলতে চাও আমি কিন্তু এখন কন্টিনিউ বলে দিতে পারি, তোমার যদি কিছু কোয়েশ্চেন থাকে বা ইয়ে থাকে। স্যার আমরা আরো ডিটেইলে আসবো, বিকজ অফ আপনি বললেন যে এখন আমাদের যে পরিবর্তনটা, বিশেষ করে প্রথমেই যে কথাটা বললেন যে চেম্বারের আয়তনের একটা পরিবর্তন আমাদেরকে আনতে হবে। আমাদের ছোট ছোট ক্লিনিক গুলোর কনসেপ্ট বাদ দিয়ে আমাদেরকে বড় স্পেসে যেতে হবে। সেক্ষেত্রে এই পরিবর্তনটা কিভাবে আসতে পারে, বিশেষ করে জুনিয়র ডেন্টিস্ট যারা আছে তারা কিভাবে এই পরিবর্তনটার সাথে খাপ খাইয়ে নিতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলবো। স্যার আপনি জেনে খুবই আনন্দিত হবেন যে আজকে আমাদের এই লাইভ অনেক মানুষজন দেখছেন, এবং এর মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রায় 5000 মানুষ এই লাইভ আর আমার এই লাইভের ব্যাকস্টেজে আমার কয়েকজন খুবই পছন্দের মানুষ ওয়েট করছেন আমাদের সাথে কথা বলার জন্য। তো আমি প্রথমেই আমাদের ফার্স্ট স্টেজে নিয়ে আসছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান স্যারকে। অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। স্যার বেশ অনেকক্ষণ ধরে আমাদের কথা শুনছেন। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাহফুজ, ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগতেছে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে স্যার আসলে আমরা তো আলহামদুলিল্লাহ সবসময় ভালো বলি, তবে মানসিক উদ্বিগ্নতা সবার মধ্যেই কাজ করছে, বিশেষত আমরা যারা ডেন্টাল সার্জন প্র্যাকটিস করি সবসময়, আমাদের উদ্বেগটা অনেক বেশি। আপনি স্যার খুব ভালোভাবেই উল্লেখ করেছেন যে আমরা ডেন্টিস্টরা হাই রিস্কের মধ্যে আছি। আমরা স্যার আপনার সাথে আছি, আপনার এই গাইডগুলো আমরা শুনবো এবং আপনার সাথে ধন্যবাদ মাহফুজ। মাহফুজ কিন্তু একটা খুব ভালো একাডেমিশিয়ান মনে করি। আমরা একসঙ্গে বহুদিন ধরে কাজ করছি। বাদি বলে আমাদের একটা সংগঠন আছে, আমরা যেটা অনেক পছন্দ করি। এটা মানুষের জন্য, ইয়াং ডেন্টিস্টের জন্য অনেক কাজ করি আমরা, সেখানে মাহফুজ আমাদের অনেক সহযোগিতা করে। মাহফুজ ধন্যবাদ। আমি কিছু সপ্তাহ বলতে পারবো না, তোমরা অ্যাড করে দিও আমাদের। স্যার মানে বাড়ি প্রোগ্রামের কথা স্যার বললেন, আমার মনে হয় যে আমি যখন ইন্টার্নি করলাম তখন থেকেই আমি বাড়ি প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করেছি, এবং আমার কাছে মনে হয় যে কমিউনিটিতে এত বড় প্রোগ্রাম বা এত মানুষজন একসাথে একত্রিত হওয়ার ব্যাপারটা, তাদেরকে একসাথে করার ব্যাপারটা আসলে বাড়ি এটাকে সাকসেসফুল করেছিল। তো বাড়িকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, এবং এর পেছনে যারা কাজ করেছেন আপনারা, তাদেরকে অবশ্যই আমরা ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ। এবং সত্যি সত্যি বাদের কথা বলতেই হয়, প্রথম দিক থেকেই অনেক লোকের সমাগম, অনেক ডাক্তারের সমাগম, বিশেষ করে আমরা এনকারেজ করেছি ইয়াং ডেন্টিস্ট যারা হয়তো বা প্রাইভেট ডেন্টাল কলেজে ভালো শিখতে পারছে না, তাদেরকে নিয়ে এসে কিছু লেকচার হ্যান্ডসন করিয়ে দেওয়া, সাহস বাড়িয়ে দেওয়া, নিজে হাতে কিছু কাজ করে দেওয়া। এবং আমি তো খুব গর্বের সঙ্গে বলি যে বাদের কারণে হোক বা অন্যান্য বিভিন্ন সংগঠনের কারণে হোক, এখন কিন্তু ইয়াং ডেন্টিস্টরা অনেক বেশি রকম লার্নেড এবং ভালো কাজ করে। এটা কিন্তু খুব সুখের কথা। তো
এনিওয়ে আমরা তো শুধু শুকনো বসে থাকলে হবে না, ফেস করতে হবে এটাকে। আমাদের স্যার এই প্রোগ্রামগুলোর মাধ্যমে কিন্তু আমাদের সেই উইন্ডোটা ওপেন হয়েছে যেখানে আমরা বাইরের একজন ট্রেনারের কাছ থেকে জানতে পারি, আমাদের নলেজটাকে কম্পেয়ার করতে পারছি এবং যা শিখলাম সেই জিনিসটাকে আমরা কাজে লাগাতে পারছি। হ্যাঁ, এটা তো আমি খুব তাই মনে করি। কারণ প্রথম দিকে আমার মনে আছে আমি যখন ডেন্টাল কলেজে আসি 87 জাপান থেকে, তখন আমাদের 90s এর দিকে অস্ট্রেলিয়ান গ্রুপের সঙ্গে আমাদের কোলাবোরেশন হয়। সে সময় খুব নাম করা কিছু ওরাল সার্জন এসেছিল দেশে, যারা বই পর্যন্ত লেখে, এখন ওয়ার্ল্ড ফেমাস স্পিকার। তখন আমি ডেন্টাল কলেজে যখন একটা লেকচার বা সেমিনার করেছি, আমি খুঁজে খুঁজে লোক পাইনি, ডেকে ডেকে আমি বাবা একটু আসো তো আমরা কথা বলি শুনি। এই অবস্থা থেকে এখন যে বাংলাদেশের ডেন্টিস্ট যে পর্যায়ে গেছে, আমি তো অনেক খুশি এবং আমি আশাবাদী যে আমাদের ভবিষ্যৎ যারা আছে তারা কিন্তু অনেক ভালো কাজ করবে। এই জন্য আজকের এই আলোচনা হয়তো বা তাদেরকে আরো সাহায্য করবে। অবশ্যই স্যার, কারণ আমাদের পরবর্তীতে আমাদের সবারই টার্গেট হবে কিভাবে আমরা এই কোভিড-19 এর সাথে যুদ্ধ করে এটাকে প্রতিহত করে আমরা আমাদের প্র্যাকটিসটাকে কন্টিনিউ রাখতে পারি। এবং স্যার এইটার জন্য দিক নির্দেশনা বা গাইডেন্স স্যার আপনাদের কাছ থেকেই আমরা নিব। তো মাহফুজ স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমি ডাক্তার আতিক আরেকটু বলতে চাই যে আসলে স্যার হচ্ছেন আমাদের ডেন্টিস্ট্রির একটা পথিকৃৎ। স্যারের কারণে আমরা বাদী স্যারের একক দিক নির্দেশনায় আমি বলবো যে আমরা যে একটা একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে সফলভাবে 10টা প্রোগ্রাম করতে পারলাম এবং এখন স্যার আমাদের বাদীর প্রেসিডেন্ট হিসেবে উনি যেভাবে আমাদেরকে গাইড করছেন তার প্রেক্ষিতেই কিন্তু বাদীর আজকে এই অবস্থায় এসেছে। তো এই সুযোগে স্যারকে আবারও ধন্যবাদ দিচ্ছি এবং স্যারের কথা আমরা এই কোভিড সংক্রান্ত স্যারের দিক নির্দেশনামূলক কথা আমরা এখন শুনবো ইনশাল্লাহ। আমরা কিন্তু যেটা বলি, আমি বিশ্বাস করি এককভাবে কিন্তু বড় প্রতিষ্ঠান ভালো কাজ করতে পারে না, লিডার হাতে একজন থাকবে, কিন্তু সঙ্গী যারা যদি এফেক্টিভ এবং সিনসিয়ার হয় তাহলে যে কোনো জিনিসকে জয় করা সম্ভব, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। এবং সেই সুবাদেই যখন 87 এ এসেছিলাম, যখন ওরাল সার্জারি কিছু হতো না, সেখান থেকে আজকে আমাদের এফসিবিএস করার ছেলে, এমএস করার ছেলেপেলেরা আমার থেকে অনেক অনেক ভালো সার্জারি করে দেশ সুনাম অর্জন করছে, দেশের মানুষকে সাহায্য করছে, এটা কিন্তু অনেক সুখের কথা। যাই হোক, তো নেক্সট তাহলে আমরা কি কথা বলবো আতিক, তুমি তাহলে সেই হিসেবে যাই। স্যার থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। স্যার আমরা কথা বলছিলাম হলো যে পরিবর্তনটা সেটা নিয়ে। তো পরিবর্তনের মধ্যে আপনি প্রথমেই যেটা বলেছেন যে চেম্বারের আয়তনের ব্যাপারটা নিয়ে, যে চেম্বারের আয়তনের ছোট চেম্বারগুলোর ব্যাপারে আমাদের আপনি একটু ডিসকারেজ করছেন, আপনি বলছেন যে এখন বড় স্পেসে চেম্বার করার ব্যাপারে। স্যার পরবর্তী নির্দেশনা কি হতে পারে? তাহলে আমি যেটা প্রথমেই খেয়াল করব যে আমাদের গ্রামে গঞ্জে অথবা শহরেও সরি একটু পেরিফেরিতে যারা ইয়াং ডেন্টিস্টরা যারা অল্প পরিসরে শুরু করেছিল কাজ, সরি এক মিনিট, বলবো না, মানে সবিনয় বলবো যে একা একা প্র্যাকটিস করার মজা আছে, কিন্তু এই মুহূর্তে হয়তো বা আমাদের নিজেদের স্বার্থে, রোগীর স্বার্থে যদি আমরা এমন করতে পারি যে একটা এরিয়াতে আমাদের পরিচিত কিছু 2-3 জন বন্ধু থাকলো, তাদেরকে সঙ্গে আলাপ করলাম, চলো তো আমরা কয়েকজন মিলে একটা গ্রুপ প্র্যাকটিস করতে পারি কিনা, একটা বিষয় আমাদের আসতে পারে। এখানে নেক্সট কথা আসবে, যেহেতু আমাদের এবার থেকে প্র্যাকটিস করতে গেলে কিছু নতুন ভালো ইনস্ট্রুমেন্টেশন ইকুইপমেন্ট করতেই হবে, ডিসপোজেবল আইটেম নিতেই হবে, সেই ক্ষেত্রে আমাদের কিছু খরচ বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা মনে করবো এখানে কিন্তু আমাদের ব্যাংককে এগিয়ে আসা উচিত, যারা আমাদের ধনী আমাদের ফ্রেন্ডস আছে তারা এগিয়ে আসা উচিত, কারণ তাদের স্বার্থে তো আমরা করবো। তার পরবর্তীতে আমাদের ডেন্টাল সোসাইটি এগিয়ে আসতে পারে, অন্যান্য অর্গানাইজেশন এগিয়ে আসতে পারে, বাজি এগিয়ে আসতে পারে। আমরা এই ইয়াং ডাক্তার জন্য আমরা কি করতে পারি, সহজ শর্তে ঋণ দিতে পারি কিনা, তাদের হেল্প করতে পারি, গাইড করতে পারি কিনা, একটা কথা। 2 নম্বর একটা হচ্ছে রেফারেল সিস্টেম, যেটা মেডিকেল সার্ভিস অনেক বেশি আছে আমাদের, কিন্তু এখন পর্যন্ত রেফারেল সিস্টেম বিশেষ ভালো নাই। সময় এসেছে
যে আমি যদি এন্ডো ভালো কাজ না করতে পারি, আমি অ্যারোসল প্রডিউস করে টারবাইন ইউজ করে আমি আধা ঘন্টা রিস্কে যাব না। যদি একজন এন্ডোডন্টিস্ট এক্সপার্ট হয়, সে কিন্তু ড্রিলটা করার জন্য 1 থেকে 4-5 মিনিটের মধ্যে শেষ করে ফেলবে। অর্থাৎ আমি পরে আসতেছি অ্যারোসলের প্রোটেকশনের বিষয়ে। অর্থাৎ উদাহরণ দিচ্ছি যে এমন হতে পারে যে আমি ইয়াং ডেন্টিস্টদের বলবো যে ভাই আমরা যদি এরকম 3-4 দিন মিলে একসঙ্গে বসি, হয়তো বা দু একটা কিছুদিন হয়তো 6 মাস 1 বছর একটু কষ্ট হবে, তাহলে হবে দুটো চেয়ার বসালাম, দুইজন ডাক্তার দেখলাম, দুইজনকে কাজ করলাম, হয়তো লিমিটেড ইনকামটা কমে যাবে কিন্তু তবু আমরা সেফলি ইনকাম করতে পারবো ফর দি ফ্যামিলি অ্যান্ড মাইসেলফ আর হারসেলফ, তাই না? সেই জন্য আমি বলবো যে এটা একটা চিন্তা করা উচিত। সেজন্য ছোট পরিসর হলে কি অসুবিধা আমি বলছি, একটা ক্লিনিক যদি 300 স্কোয়ার ফিট 400 স্কোয়ার ফিটে, তাদের বসার জায়গায় তো হবে না। কারণ আমরা জানি যে সোশ্যাল ডিস্টেন্সিং বা বডি টু বডি ডিস্টেন্সিং রোগীকে আমরা বলছি 6 ফিট, 6 ফিট না 3 ফিট 4 ফিটও দিতে হবে। সেই জন্য চেম্বার যদি ওয়েটিং স্পেসে জায়গায় না থাকে, একসঙ্গে যদি 8-10 জন রোগী তাহলে বসবে কেমন? তাহলে তো ডিস্টেন্সিং হলো না, তাহলে তো ওইখানে আমরা রিস্ক বাড়াই দিলাম। অতএব সেই জিনিসটা প্রথম থেকেই শুরু করতে হবে। অতএব আমি যদি ঘুরে ফিরে আবার ওদিকে যাই, ইয়াংদের জন্য আমি বলবো যে লেটাস লিটল লিটল, যদি আমরা আনহ্যাপি হচ্ছি কিন্তু একটু মনটাকে তৈরি করে আপাতত একটু কষ্ট করে কয়েকদিন মিলে বন্ধুদের এক যাদের সাথে মিল হয়, মিলিয়ে, এখানে পলিটিক্স দেখার কিছু নাই, সুযোগ নাই, মানে এখানে হচ্ছে মতের মিল দেখে আমরা যা কাজ করি। এমন হতে পারে যে একজন এন্ডো ভালো করতে পারে, প্রস্থ ভালো করতে পারে, ওরও সাথে ভালো করতে, এরকম গ্রুপটা মিলিয়ে নিয়ে করলে হয়তো বা এই প্যান্ডেমিক এরিয়াতে আমরা হয়তো ভালো থাকতে পারবো। এইটা একটা প্রথম কথা আমি বললাম। 2 নম্বর, তো আমাদের কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যেমন হচ্ছে যে আমরা পার্সোনাল পিপিই যেটা বলছি, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট যেটা বলছি, এটা নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ, কোনো ডেন্টাল বলি, এনটি বলি, চোখ বলি, মেডিসিন বলি, কোনো কম্প্রোমাইজ নেই। তার মানে হচ্ছে আমরা যেহেতু বলেছি যে আমাদের মুখ, নাক এবং চোখ দিয়ে এটা এন্ট্রি হবে, অতএব আমাকে এই 3টা জায়গায় যদি ভালো করে সিল করতে পারে, আমি বলি এই কথা বলি, সিল করার কথা বলি। তার মানে মাস্কের কথা যদি বলি, আমরা মাস্কটাকে N95 মানে 95% প্রোটেকশন দিতে পারবে এরকম মাস্ক আরো বেশি ভালো অন্যান্য বিভিন্ন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মাস্ক আছে। অথবা আমরা ইন্ডিয়ান ইয়েতে দেখলাম সার্জিক্যাল মাস্কের 2টা বা 3টা পরপর নিয়ে যদি ব্যবহার করা, তবুও কিছুটা কাছাকাছি 65-60% প্রোটেকশন দেওয়া সম্ভব। অতএব আমরা যদি N95 জাতীয়, মানে 95 মানে হচ্ছে 95% প্রোটেকশন দিতে পারবে এরকম বা তার অধিক প্রোটেকশন দিতে পারবে এরকম রেসপিরেটর বা মাস্ক আনার ব্যবস্থা করব। আমি সাধারণ নর্মাল লোকজনের জন্য এত বলছি না, আমরা বলবো সেই ক্ষেত্রে সার্জিক্যাল মাস্ক 2টা পরেন, বাইরে সাবধানে যান, তাহলেই হবে। হাত ধুয়ে ফেলেন, হ্যান্ড ওয়াশ আমরা তো জানি 20 সেকেন্ড 30 সেকেন্ড করতে বলি, সেটা ডাক্তারখানাতে আসতে হবে। সেই জন্য আমি যেটা প্রথম থেকে শুরু করি রিসেপশনের ব্যাপারটা, রোগী তো আমাকে প্রথমে স্ক্রিনিং করতে হবে ওভার টেলিফোন, যেটা ট্রাইয়েস্ট স্ক্রিনিং বলছি আমরা। তার মানে আমরা কিন্তু এই ক্ষেত্রে এই টেলিফোনের বিষয়টা কিন্তু আমরা ইয়েকে এই কি বলে রিসেপশনের যে নন মেডিকেল পার্সনকে দিয়ে হবে না। এই ট্রায়াল স্ক্রিনিংটা আমরা ডাক্তার হিসাবে জুনিয়র ডাক্তারকে লাগিয়ে দিব। কেন লাগিয়ে দিব? যাতে করে সে টেলিফোনে রোগীর সঙ্গে কথা বলে বুঝতে পারে তার কেসটা কেমন, ইজ ইট অ্যান ইমার্জেন্সি কেস, আর্জেন্ট কেস অর কোল্ড কেস বা ইলেকট্রিক কেস। আমরা সাধারণত এই আমাদের ট্রিটমেন্টটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, ইমার্জেন্সি, আর্জেন্ট এন্ড ইলেকট্রিক, যেটা আমি পরে আলাপ করবো। অতএব আমরা যদি ইনিশিয়ালি টেলিফোনের মাধ্যমে রোগীর সঙ্গে কথা বলে বুঝে নেই তার আসলে প্রয়োজনটা কেমন, রোগীটাকে ইচ্ছা করে এক্সপোজ করা, পয়সার জন্য এক্সপোজ করব, বা আমি পয়সা দুটো পাওয়ার জন্য এক্সপোজ করব, নাকি আমি এটাকে অ্যাভয়েড করবো নিজের জীবনটাকে বাঁচানোর জন্য, সেটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সেই জন্য ফার্স্ট অফ অল ইমার্জেন্সি কেসগুলো ছাড়া সহজে কসমেটিক অথবা সিম্পল ফিলিং এগুলো আমি করতে চাই না এই সময়। কারণ আমি জানি যেগুলোতে আমরা অ্যারোসল প্রডিউস হবে, ড্রপলেট প্রডিউস হবে, সেগুলো থেকেই তো একটা জায়গা থেকে আরেকজনের কাছে ছড়িয়ে পড়বে। অতএব এগুলো থেকে দূরে থাকবো। অতএব তাহলে যদি আমি শুরু করতে চাই যে রিসেপশনটা কেমন হবে, রিসেপশন তাহলে আমি বলবো ওয়েল ভেন্টিলেটেড
একটা মোটামুটি একটা স্পেস থাকতে হবে, ধরে নিতে হবে আমরা 200 বা 300 যেটা অবস্থা ভেদে এরকম স্পেস থাকতে হবে, এবং দুটো চেয়ারের মাঝখানে অ্যাটলিস্ট 3টা ফিট জায়গা থাকে, স্পেস থাকে, অথবা যে একসঙ্গে যেন বেশি রোগী না আসতে পারে সেদিন অ্যাপয়েন্টমেন্টটাকে আমরা কন্ট্রোল করব। একসঙ্গে আমরা ইমার্জেন্সি এবং আর্জেন্ট কেস একসঙ্গে ঢুকাবো না, একটু দেখে শুনে ঢুকাবো, টাইমিংটা ঠিক করবো যাতে করে একই সঙ্গে দুটো রোগী একসঙ্গে ঢুকে না যায়। সেটা সেই অবস্থা বুঝে নিয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিব। রুগী চলে যাবেন, যে রুগীটা আমার কাজ করতে চায় সে আমার কাছেই করবে, কারণ বিকজ হি অর শি নোজ মাই জব, এবং তারা কনফিডেন্ট এবং আসতে চায়, আসতেই হবে, আমি তা বিশ্বাস করি। অ্যাডভার্টাইজমেন্ট দরকার নাই। এই সময় আমাদের আরো বলা হয় যে কোনো পেপার অ্যাডভার্টাইজমেন্ট বা টেলিফোন অ্যাডভার্টাইজমেন্ট করা উচিত না, বিকজ উই ডোন্ট ওয়ান্ট আননেসেসারি ইনফেক্টেড পেশেন্ট। আমরা চাই যে রুগী প্রয়োজন আছে ইমার্জেন্সি তাদেরকে হেল্প করব, ইভেন ইফ ইট ইজ কোভিড পজিটিভ হলেও কিন্তু আমাদের ইমার্জেন্সি হলে করতে হয়, যদিও আমরা চেষ্টা করবো নট টু ডু ইট। কিন্তু ইমার্জেন্সি যদি একটা রোগীর জীবন মরে যাচ্ছে, ফর এক্সাম্পল হিউজ সেলুলাইটিস হয়ে গেল এবং রেসপিরেশন ডিস্ট্রেস হচ্ছে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, সাইনাস হচ্ছে, রোগী মারা যাচ্ছে, উই মাস্ট অ্যাক্ট। সেই ক্ষেত্রে আমরা নিজের প্রোটেকশন নেব, অন্য রোগীর প্রোটেকশন নিয়ে ইমিডিয়েটলি যা করা, ড্রেন করা, ট্র্যাকেস্টমি করা সব করে ফেলবো। কিন্তু যদি এটা যদি হয় সিম্পল একটু সামান্য ব্যথা হচ্ছে, আই ডোন্ট লাইক টু অ্যাক্ট হিয়ার। আমি বলবো ভাই তুমি অ্যান্টিবায়োটিক খাও, পেইন কিলার খাও, ইউ ওয়েট ফর সাম টাইম সি। যেমন এই ক্ষেত্রে আমি বলবো অ্যাকিউট ক্লোজ পালপাইটিস, আমরা কিন্তু জানি যে এইটা প্রচন্ড ব্যথা, ছোট্ট ছিদ্র কিন্তু রোগীর প্রচন্ড ব্যথা হচ্ছে, এই রোগী তো খুব লাফালাফি করবে এবং বলবে যে আমি তো পারছি না। হয়তো ইনিশিয়ালি অ্যান্টিবায়োটিক, লাকিলি হলে অ্যান্টিবায়োটিক পেইন কিলার দিয়ে কন্ট্রোল হয়, বেশিরভাগ হতে চায় না। সেই ক্ষেত্রে why not an expert endodontist can see the tooth having the with full protection, even দরকার হলে আমরা যে রাবার ড্যাম নিব সেটা করে ফেলবো চটচট করে। You have to act very quickly and smartly within 1, 2, 3, 4, 5 minutes. এবং আমি হাই স্পিড হোক লো স্পিড নেব, 1 মিনিটে আমি পাল্প চেম্বার ওপেন করব। I know there will be some aerosol production, I know there will be some droplet production. We have to take proper shielding, like the proper mask, goggles with shielding, silicone shielding, and a face shield. আমি যেটা নিলে তো সহজে 1-2 মিনিটের মধ্যে একেবারে সমস্ত ঢুকে যাবে না, because it is being sealed properly. তারপরে তো গাউন আছে, সেগুলো থাকবেই, মাথার একটা আমার ক্যাপ থাকবে। আমি উদাহরণ দিলাম। সেই জন্য আমি তাহলে আমরা শুরু করি এইভাবে, শুরু করি রুগীটা আসলেই তাড়াহুড়ো করে আসেন ভাই, আগের মধ্যে যেমন রুগীর জন্য আমরা বলি সেটা চলবে না। এখন রিসেপশন থেকে ঢোকার সময় কেউ বলছে একটা টানেল থাকতে পারে, অ্যান্টিসেপটিক স্প্রে করবে সলিউশন, এটার ভালো মন্দ দিক আছে। এটা ক্লোরিন যেমন স্কিনে চোখে ইরিটেশন করতে পারে, এগুলো বিভিন্ন কথাবার্তা আছে। তারপরে তবু আমাদের বলার ক্ষেত্রে বলবো টানেল আমরা নিতে পারি, যে আমরা মেইন হসপিটালে এন্ট্রান্স পয়েন্টে থাকতে পারি, যদি খুব এক্সপেন্সিভ না হয় আমার পার্সোনাল লেভেলে করতে পারি। তারপর আসলো রোগীর সঙ্গে কুশল বিনিময় করলো, আমরা ডিস্টেন্স মেনটেন করে, রিসেপশনিস্ট তো দাঁড়িয়ে আছে, বসে আছে, তাহলে ফুল প্রোটেকশন, গাগলস থেকে শুরু করে ফেস শিল্ড, মাস্ক, টিপি সমস্ত এবং সমস্ত কিছু নিয়ে আসবে। রোগীটাকে আসার পরেই আমরা যেটা করতে চাই তার সে কুশল বিনিময় করেই, আমি যেটা করেছি আগে করেছি এখন তো বন্ধ রাখছি, একটা কোয়েশ্চেনার, একটা হচ্ছে ডেন্টাল হিস্ট্রি আর একটা মেডিকেল হিস্ট্রি নেওয়ার, এবং রোগীকে দিব, আমরা চটচট করে পূরণ করবে। যেমন ফর এক্সাম্পল, তুমি কি গত এতদিনের মধ্যে বিদেশ থেকে আসছো কিনা, বা তুমি কি কোভিড টেস্টগুলো করেছে কিনা, পজিটিভ নেগেটিভ ছিল কিনা, অথবা তোমার কি জ্বর আছে কিনা, তোমার গলা ব্যথা আছে কিনা, গায়ে ম্যাজ করছে কিনা, তুমি খারাপ লাগছে কিনা, এগুলো থাকলে তাকে আমরা স্ক্রিন ওখানেও করতে পারি, টেলিফোনের পরেও আমরা এখানে করতে পারি। তারপরে আমাদের যদি একটা ইনফ্রারেড দূর থেকে যেটা আমরা টেম্পারেচার মাপতে পারি, কপালে বা সাইডে আমরা মেপে দেখতে পারি যে তার টেম্পারেচার কত ডিগ্রি সেন্টিগ্রেড বা ফারেনহাইট রয়েছে। জ্বর হলে তখন আমরা সন্দেহ করব। তারপরে নেক্সট আসতেছে কি, যে ডেন্টাল হিস্ট্রি নিব, আসলে কি অ্যাকিউট প্রবলেম নিয়ে আসছে কিনা, ইমার্জেন্সি ইস্যু কিনা। যেমন একটা পড়ে যায় ভেঙে গেছে বাচ্চা,
এবং তার ব্লিডিং হচ্ছে প্রচুর, দিস অ্যান ইমার্জেন্সি। কিন্তু পড়ে যে ব্যথা পাইছে, এটা ফুলে গেছে, ইটস নট অ্যান ইমার্জেন্সি, আর্জেন্ট ইস্যু। তাকে আমরা অ্যান্টিবায়োটিক দিব, একটু দেখে দেখে বলবো ঠিক আছে ভাই ওষুধটা খাও, চলে যাবে, কমে যাবে। কিন্তু তাদের প্রচুর ব্লিডিং হতে থাকে, তাকে তো আর বসে থাকতে পারি না, উই মাস্ট অ্যাক্ট সাম। অথবা এটা আমি অনেক সময় অনেকে ডিসএগ্রি করবে, কিন্তু আমি মনে করি একটা বাচ্চা পড়ে যে দাঁত অর্ধেক ভেঙে গেল, পাল্প চেম্বারটা এক্সপোজ হলে, পাল্প টিস্যুটা ভাইটাল যেটা এক্সপোজ হয়ে বসে আছে, সেটা কিন্তু প্রচন্ড ব্যথা হতে পারে। সেটা কিন্তু আমি ড্রিল ছাড়াই 2 সেকেন্ড 3 সেকেন্ড বা যারা এক্সপার্ট তারা চট করে পাল্পটাকে যে এক্সট্রিপিট করে ফেলতে পারে, বের করে ফেলতে পারে, তাহলে তো রোগীর ব্যথা চলে গেল। এরকম কিছু আমাদের ইমার্জেন্সি যেগুলো ব্লিডিং হতে পারে, প্রচুর ব্যথার কারণ হতে পারে, অথবা সেলুলাইটিস হয়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের লাইফ থ্রেটেনিং কন্ডিশন হলে অবশ্যই আমাকে ইমার্জেন্সি ভাবে অ্যাক্ট করতে হবে। আরেকটা হচ্ছে আর্জেন্ট বিষয়। আর্জেন্ট মানে হচ্ছে রোগীর ব্যথা হচ্ছে, কিছু বলবা আগে আতি? আমরা এই আপনি আসলে খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ ডেসক্রাইব করছেন। ক্লিনিকের আয়তনের কথা বললেন, রিসেপশনটা কিরকম হবে, হিস্ট্রির কথাটা বললেন। আমাদের ব্যাকস্টেজে প্রফেসর ডক্টর আশিস কুমার বণিক স্যার অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন। আর স্যার সম্ভবত নারায়ণগঞ্জে আছেন বিধায় সেখানে নেটওয়ার্কটা একটু অসুবিধা করছে। আমি বেশ কয়েকবার দেখতে পাচ্ছি স্যার কানেক্ট হওয়ার চেষ্টা করেছেন, আবার কানেকশনটা ছুটে যাচ্ছে। আমি এখন আবার কিছুক্ষণ আগে স্যারকে পেয়েছিলাম আমাদের ব্যাকস্টেজে, বাট এখন আবার পাচ্ছি না। আচ্ছা, ওনার কি কোশ্চেন কি ছিল? যেহেতু স্যার বেশ কয়েকবার চেষ্টা করেছেন অলরেডি, আমি স্যারকে একটু অ্যাড করতে চাচ্ছিলাম। প্লিজ আমি একটু দেখি স্যারকে আমি পাই কিনা। দেখো, আমি এই ফাঁকে আমি আরেকজনকে অ্যাড করতে চাই, আমাদের খুবই পরিচিত একজন মানুষ, ডক্টর মঞ্জুরি মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, চিটাগং মেডিকেল কলেজ। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছে ভাই? আসসালামু আলাইকুম। আমাদের খুব প্রিয় একজন ডাক্তার, খুব ভালো কাজ করেন চিটাগং। ভেরি হ্যাপি টু সি ইউ। স্যার ভালো আছেন? আসসালামু আলাইকুম। আছি ভাই, মোটামুটি। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো তো? স্যার আলহামদুলিল্লাহ, আপনার কথাগুলি শুনলাম স্যার, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ। স্টেপ বাই স্টেপ আপনি বুঝিয়ে দিচ্ছেন স্যার, আমাদের সবারই খুব উপকারে লাগবে এই কথাগুলি। থ্যাংক ইউ। ভালো হয়েছে। স্যার ওই কতগুলি বাইরের দেশের ভিডিওগুলি আমরা দেখলাম স্যার, তো ওরা যেটা বলেছে স্যার, আপনার ওই কথাগুলি সবই আছে। পেশেন্টকে কতগুলি ইনস্ট্রাকশন দিতে বলেছে ওরা স্যার, যে বাসা থেকে আসার পথে যেন অন্য কোথাও না থামে, শপিং মল বা কোথাও না থামে, ডিরেক্টলি বাসা থেকে চেম্বারে আসতে বলছে। একটা স্যার যে ওরা ক্যাশলেস ট্রানজ্যাকশনের ব্যাপারে বলে যে ওয়ালেট যেন পেশেন্ট না নিয়ে আসে, তারপরে যেন মোবাইলে মানি ট্রান্সফার বা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পে করে। আরেকটা হচ্ছে যে রিসেপশনে যখন আসলো তখন সে ওখানে কোনো আমাদের যে ম্যাগাজিন থাকে, অনেক সময় পত্রিকা থাকে, এগুলি আমরা কিছু রাখবো না রিসেপশনে। রিসেপশনে সে যেন বসবে, অল্প সময়ের জন্য বসবে, কিন্তু কোনো কাগজ, লিফলেট এগুলি আমরা ওখানে রাখবো না। আর তার যেন ওখানের চেম্বারে স্টেইং টাইমটা একেবারেই মিনিমাইজ করা যায়, এটা আর কি ওরা রিকমেন্ড করলো। আর যখন চলে যাবে স্যার, যাওয়ার সময় ওই যে আমাদের টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা থাকে, রিসেপশনিস্ট ওখান থেকে আক্রান্ত হয়ে যেতে পারে, সেজন্য যে কিউআর কোড দিয়ে ওরা, যেটা আমাদের এখানে রকেট, বিকাশ, এই ধরনের সার্ভিস, নগদ, এই সার্ভিসের মাধ্যমে যদি পেমেন্টটা নেওয়া যায় তাহলে হচ্ছে, বা ক্রেডিট কার্ডের মাধ্যমে, তাতে নন টাচ টেকনিকে স্যার এই করা সম্ভব। খুব ভালো মঞ্জুর যদি বলছে, খুব ভালো জিনিস, এবং এগুলো আসলে আমরা খেয়াল করলেই অনেক সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারবো। থ্যাংক ইউ, আমার মনে হয় খুব ভালো কথা বলেছে। তো আমি তো এত কিছু জানি না, তবু চেষ্টা করি আর কিছু কিছু বলার জন্য। তোমরা না, খুব ভালো, না খুব ভালো। কারণ হচ্ছে কি, আমরা কিন্তু প্রতিদিন, আমি কিন্তু এরকম মনে করি আমাদের বয়স হয়ে গেছে, আস্তে আস্তে আমাদের লার্নিং ফেজটা কমে আসছে। তোমরা এখন ইয়াঙ্গার জেনারেশন, মানে খুব
অ্যাকশন আছে, তোমরা ভালো করে আরো বলতে পারবা। ওই যেমন আশিস আসছে এখন আমাদের কিছু অ্যাড স্যার করবে। আসসালামু আলাইকুম। ভালো আছে ভাই? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার। আমাদের স্যার খুব আপনি ভালো প্রিয় আছেন স্যার? আসিফ ভাই মোটামুটি ভালো। ওরা সবাই খুব ভালো প্র্যাকটিশনার এবং আমাদের সায়েন্স নিয়ে খুব চিন্তা করে। আই এম ভেরি হ্যাপি টু সি বোথ অফ ইউ। আই এম ভেরি হ্যাপি। বলো আশিস, বলো, তুমি কিছু বললে স্যার বলো। আসলে ঈদ মোবারক স্যার আপনাকে, এবং আপনার মাধ্যমে স্যার আপনি যখন স্যার এই প্রোগ্রামে আসেন তখনই বুঝতে পারছি যে বাংলাদেশের ডেন্টিস্ট্রির একটা ম্যাক্সিমাম পোর্শনই আজকে এই ডক্টরের সামনে আছে। এবং থ্যাংক ইউ। ধন্যবাদ ডাক্তার আতিক, ছোট ভাই আতিক অনেক ভালো ভালো কাজ করতেছে। এখন স্যার আমি তো স্যার অনেকক্ষণ ধরে আমি এখানে ছিলাম, কিন্তু আসলে এখন যেভাবে কথাবার্তাগুলো শুনতে পাচ্ছি এটা কিন্তু প্রথম থেকে আমি কিছুই শুনি নাই। তবে একটা কথা আপনার যেটা শুনছিলাম স্যার, যেটা হলো যে আপনি মনে হয় গ্রুপ প্র্যাকটিসের কথা বলতেছিলেন। মাঝখানে মাহফুজ আসছিল গাজীপুর থেকে, ওর কথাও ক্লিয়ার শুনতে পারিনি। মঞ্জুরের কথা আবার বেশ ভালোই শুনলাম, তো অল্প একটু শুনছি। তো আমার কথা হইলো কি স্যার, এখন করোনা কাল এটা আমাদের দেশের জন্য একটা যুদ্ধ অবস্থার মতোই। যে প্রবলেমটা স্যার 3 মাস বা একটা অনির্দিষ্ট টাইমের জন্য আমাদের এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। সে আমাদের এই মুক্তিযুদ্ধ, আমি যদিও খুবই ছোট ছিলাম, 70-এ আমার জন্ম, তো যখন আমি খুব ছোট ছিলাম, কিন্তু আমি আমার বাবা মার মুখ থেকে যেটা শুনছি ওই সময় কিন্তু স্যার অনেক স্বাভাবিক কর্মকাণ্ড, 9 মাসের যুদ্ধের ভিতরে কিন্তু অনেক স্বাভাবিক কর্মকাণ্ড চলছিল। আমাদের এখন জীবনযাত্রাকে টিকে নেওয়ার জন্য এর ভিতরে আমাদের অ্যাডাপটিভ হইতে হবে। স্যার আপনারা যারা আছেন প্রফেশনের সিনিয়র যারা, আপনি তো স্যার লিজেন্ড আমাদের প্রফেশনের। আমরা যখন ডেন্টাল কলেজে আসছি তখন আপনি আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন এবং আপনি যে স্বপ্ন দেখছেন তার মাধ্যমেই বলা যাচ্ছে ডেন্টিস্ট্রি প্রফেশন আজকে এত দূর। যে সেই ওই সময় ওরাল সার্জারি যে আপনি যে এমএস কোর্স চালু করছেন ঢাকা ডেন্টাল কলেজের এই ক্ষুদ্র পরিসরে, সেটাই এখন বাংলাদেশের ডেন্টিস্ট্রিতে একটা বিশাল ব্যাপার। এবং ওর দেখা দেখি ওই সাবজেক্টের পাশাপাশি কিন্তু সংসারে একটা ভাই বড় হয়ে গেলে তার পাশাপাশি তার ছোট ভাইও বড় হয়ে যায়। তো এখন দেখা গেছে যে ওই ওরাল সার্জারির সাথে সাথে কম্পিট করতে করতে এখন আমাদের মানে ডেন্টিস্ট্রির অন্যান্য ডিসিপ্লিন ওগুলো এখন অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। তো এই সবকিছু অনেকটাই স্যার আপনার অবদান আছে, এটা আমরা নিঃসন্দেহে স্বীকার করি এবং আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। এর মাধ্যমে আমাদের প্রফেশনে অনেকেই আছেন লিজেন্ডারি, যারা এখন ভালোভাবে কাজ করতেছেন, বঙ্গবন্ধুতে আছেন। স্যার আপনি জানেন স্যার, আমি ওরাল হেলথ ফাউন্ডেশন একটা বাংলাদেশের যে একটা মানে প্রফেশনাল সংগঠন, ওটার সাথে জড়িত। আমি এখানে জেনারেল সেক্রেটারি হিসেবে আছেন, মুরুল স্যার আছেন আমাদের সভাপতি। করোনাকালীন সময়ে স্যার ওরাল হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রথমেই একটা গাইডলাইন প্রোটোকল দেওয়ার চেষ্টা করছি। 10ই এপ্রিল এটা বের হয়েছিল। এখন স্যার হয়েছে কি, প্রোটোকলটা হয়েছে স্যার যার অনুপাতে প্রোটোকলটা তৈরি করতে হবে। এখন স্যার বই পুস্তক আমরা যদি ইউরোপ আমেরিকার প্রোটোকল দেখি, আমরা স্যার বাংলাদেশে প্র্যাকটিস করতে পারবো না। আর স্যার আমরা ভয় পেয়ে যাবো স্যার। ওই যে স্যার সেদিন শামসুল আলম স্যার পুলিশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের একটা প্রোটোকল প্লেস করছিলেন আমাদের ওরাল হেলথ ফাউন্ডেশনের পোস্টে। আমরা তো দেখেই স্যার একটা রোগীর কনসালটেশনের জন্য স্যার যেই অ্যারেঞ্জমেন্ট, ওটা দেখে বুঝি স্যার আমাদের ডেন্টিস্টরা আমরা মারা যাবো স্যার। আমরা না হলে একটা পর্যায়ে আসছি স্যার, আপনি তো স্যার আমাদের অনেক বড় ব্যাপার, আমিও না হলে একটা পর্যায়ে আসছি, কিন্তু আমাদের যে জুনিয়র ছোট ভাইরা ওরা স্যার কিভাবে বাঁচবে স্যার? এখন স্যার আমি গত পরশুদিন ডক্টরের আতিকের আরেকটা প্রোগ্রামে আমাদের আরেকজন প্রফেশনের আরেকজন লিজেন্ডারি স্যার, আমার প্রিয় স্যার মুস্তাক হাসান সাত্তার স্যার, পিনু স্যার আসছিলেন। উনি কিন্তু আমাদের বেশ সাহস দিচ্ছেন। মানে এখন আমি যতটুকু বুঝি স্যার, আমাদের এই সময় কিছুটা আশাবাদী হইতে হবে, কিছু সাহসী হইতে হবে, আবার সতর্ক থাকতে হবে স্যার, যুদ্ধকালীন অবস্থার মতো। এখন যদি স্যার আমরা গ্রুপ প্র্যাকটিসের কথা বলি, ডেন্টিস্ট্রি প্রফেশনটা স্যার এমনি স্যার যেই প্রফেশন, এখানে স্যার গ্রুপ প্র্যাকটিসটা আসলে স্যার কতটুকু প্র্যাকটিক্যাল হবে আমি ঠিক বুঝি না। কারণ এখানে স্যার ওই সবাই এক কাজ করার কারণে প্রফেশনাল স্যার আমাদের ভিতরে ইন্টিগ্রিটিটা খুব কম। এখানে স্যার এই ছোট্ট প্রফেশন স্যার অনেক মতাদর্শের লোক, তারপরও মতাদর্শ কোনো ব্যাপার না। একটা ডিস্ট্রিক্ট শহরে আমরা যারা ডিস্ট্রিক্ট শহরে স্যার প্র্যাকটিস করি, তাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। সেই প্রবলেমটা কি, যে আমাদের রুগীরা ওই 5টা থেকে 9টার ভিতরে ঝাঁকে ঝাঁকে আসে স্যার। কাকে স্যার না বলবো, কাকে কন্ট্রোল করবো? তো এই ক্ষেত্রে স্যার আমার একটা সেই বুদ্ধি হলো, আমি যদি আমার প্র্যাকটিস টাইমটাকে যদি অল্টার করে দিই, টাইমটাকে যদি চেঞ্জ করে দিই। যেমন আমি সরকারি চাকরি করি, আমার জন্য হয়তো সকালে প্র্যাকটিস করাটা সমস্যা, কিন্তু আমি যদি 2টা থেকে প্র্যাকটিস শুরু করি,
তাহলে কিন্তু 2টা থেকে 6টার ভিতরে আমি প্র্যাকটিস করে চলে গেলে আমার এখন কিন্তু খুব বেশি যে অনেক বেশি প্র্যাকটিস করব, অনেক বড় বড় কেস করব, এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমাকে বের হয়ে আসতে হবে। আমাকে জাস্ট আমার রুজির জন্য ন্যূনতম যেটা দরকার সেটাই আমার করতে হবে। এই ব্যাপারে আমাকে যে পিনু স্যার যেটা বলছিলেন যে ওই দিনকার প্রোগ্রামে এজিপি নিয়ে যদি আমরা স্যার যদি বেশি চিন্তা করি তাহলে কিন্তু স্যার আমরা কিন্তু আর সাহসী হতে পারবো না। আমাদের যাতে মিনিমাম এজিপি প্রডিউস হয় ওই চিন্তাটা আমাদের করতে হবে। আমাদের হ্যান্ড টারবাইন আমরা কম ব্যবহার করব, টারবাইন আমরা কম ব্যবহার করব। আমরা চেষ্টা করব যে এই মুহূর্তে যেটা করলে রোগীর উপকার হয়, আমারও যাতে সংসার চলে। আমি ছোট ভাইদের কথা বলতেছি, আমি যাদের কথা, যাদের আসলে প্র্যাকটিস ছাড়া কোনো চলবে না। আর এই মুহূর্তে স্যার নতুন করে আবার স্যার আমি আপনাকে বলতেছি, মানে কি আমি আমার জুনিয়রদের কি বলতেছি স্যার, এই মুহূর্তে স্যার এই মুহূর্তে স্যার যদি আমরা ওই আবার গ্রুপ প্র্যাকটিসের কথা চিন্তা করি, আমাদের নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। অলরেডি তো আমার একটা চেম্বার আছেই। আর আমি এটা মনে করি যে আমাদের কিন্তু খুব বেশি পরিমাণ ইনভেস্টমেন্টে যাওয়া যাবে না, কারণ স্যার বাংলাদেশের ডেন্টিস্টরা এমনি খুব অনেক অল্প পরিমাণ প্র্যাকটিস করে এবং তাদের কিন্তু সঞ্চয় খুব কম, যে তারা যে একটা ওখানে কোনো খাত থেকে এনে এখানে আবার ইনভেস্ট করলো তাহলে কিন্তু দেখা যাবে যে, এবং এখন কিন্তু রোগীরাও কিন্তু স্যার অত টাকা দিতে পারবে না। রোগীদের অবস্থাও বুঝি স্যার, রোগীরাও কিন্তু অত টাকা দিতে পারবে না। তো আমি যেটা চিন্তা করছিলাম যে আমি আমার পেশেন্ট গুলোকে আমি এই যে স্ক্রিনিং করব থ্রু ইন্টারভিউ, মানে পেশেন্টকে যখন আমাকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি কোনো রোগী দেখবো না, এবং সেই টাইমটা হবে আমার একেবারে ওই যে 2টা থেকে, আমার ক্ষেত্রে 2টা থেকে 6টা, যেই সময়টায় আমার কাছে রোগীরা ফ্রিকুয়েন্টলি আসবে না। বা যে প্রাইভেট প্র্যাকটিস করে সে তার প্র্যাকটিসটাকে সে ইচ্ছা মতো ঘুরাইতে পারবে। সে তার ইচ্ছা যে একবারে শুধু অনলি ফর প্রাইভেট প্র্যাকটিস, আমার মতো গভর্নমেন্ট সার্ভিস করতেছে না, সে তার প্র্যাকটিসটাকে অন্যভাবে ঘুরাইতে পারবে, সেটা সুইটেবল টাইম অনুসারে ঘুরাইতে পারবে। আর স্যার যেটা যেমন আমি ইন্টারভিউ, আর স্যার আমি যেটা চিন্তা করছি স্যার, ঈদের পরে আমি চেম্বার প্র্যাকটিস হয়তো শুরু করব। সেটা কিভাবে, আমি আমার সামনের ওয়েটিং রুম থেকে আমি আমার ওয়েটিং রুমে আমার প্রায় 12টার মতো সিট ছিল, বসার জায়গা ছিল, ওইটাকে আমি অর্ধেক করে ফেলছি। আমি মাত্র 6টা রাখছি ওখানে। কোনো রোগী যদি আসে, সে আমার ওখানে 6টা জায়গা দেখেই সে ভাববে যে এখানে বসার জায়গা নাই। তাকে আমার ওয়েটিং এ যে থাকবে সে বলবে যে আপনি পরে আসেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া রোগী দেখা যাবে না। এইটা আরেকটা হলো স্যার, মানে যেটা ওয়েটিং রুমের যে বাহুল্যতা, যে এই যে বিভিন্ন রকম পেপার টেপার ম্যাগাজিন আমরা রাখি বা বিভিন্ন স্টপিস টাইপের রাখি, এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এগুলোকে বাদ না দিলে স্যার মানে ওরা আসলে ওইটা ধরবে, এই করবে, পরবর্তীতে আবার মানে ওইটা আবার আরেকটা পেশেন্ট ধরবে। যেহেতু আমরা স্যার করোনার এই ভাইরাসটা সম্বন্ধে আমরা শুধু জানি এটা সেন্সিটিভ, এটা স্যার কতটুকু সেন্সিটিভ এটাও বুঝতে পারছি না স্যার। আরেকটা কথা আমি আপনাকে বলি জুনিয়রদের ক্ষেত্রে, যেটা সাহসী হওয়ার জন্য কিছুটা কথা বলি স্যার। আমি এই যে ফেসবুকের এই যে সোশ্যাল মিডিয়াতে জানলাম যে আমাদের ওই যে স্যার হামিম গ্রুপের চেয়ারম্যান সাহেব করোনাগ্রস্ত, এসালাম গ্রুপের 2 ভাই করোনাগ্রস্ত, অ্যাপেক্স গ্রুপের এই যে মঞ্জুরুল সাহেবের ওয়াইফ করোনাগ্রস্ত। এরা তো নিশ্চয়ই স্যার আমার মতো রোডে নামে নাই, এরা তো স্যার নিশ্চয়ই স্যার বাজার করতেও যায় না, এমনকি দাঁতের চিকিৎসা করতেও স্যার এই সময় যায় না। তাহলে স্যার এটা কিভাবে এটা হইলো? কাজে স্যার আমাদের স্যার একটু সাহসী হইতেই হবে স্যার, সাহসী না হলে তো স্যার অনেক ধন্যবাদ। আমরা যদি একটু সাহসী হই। পয়েন্টস বলেছেন, আমার মনে হয় যে আমরা মোল্লা স্যারের এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বললো, ভেরি ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ স্যার। ও তো খুব আসলে সবসময় ভালো কথা বলে, এবং ওকে তো আমি বহুকাল থেকে দেখছি, খুব একটা লজিক্যাল কথাবার্তা বলে এবং ভালো প্র্যাকটিস করে সততা নিয়ে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সততা নিয়ে কাজ করা কিন্তু আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আর বিশেষ করে এই মুহূর্তে যে অবস্থায় আসছে, আমরা কোনো অসততার কথার সুযোগ নিজের জন্য নাই, রোগীর জন্য নাই। কারণ এটাতেই আমরা যেটা একটু বললো যে বিভিন্ন লোকজনের নাম বললো, কোন কারণে কিভাবে এরা ইনফেক্টেড হলো, এটা কিন্তু আমরা একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো আসলেই কারণ আছে যেটা আমরা বাইরে থেকে বুঝতে পারছি না। অতএব আবার ফেরত যায় আগের কথা, আশিসের অনেকগুলো ইম্পর্টেন্ট কথাগুলো বলে গেল। এবং যেমন হচ্ছে যেটা বলেছে যে আমি অবশ্য টেলিফোনে কন্ট্রোল করতে চাই যে আমার রুগী এই দিনে মনে কর 10টা, আমি যেখানে আগে দেখতাম 25টা 30টা, হয়তো বা 4-5 ঘন্টা 10টা রুগী বেশি নেব না, এবং তাদেরকে কিউ করে রাখবে এবং বলে থাকবে যে ভাই পর্যায়ক্রমে তোমাদের এগুলো। তবে আমাদের প্রায়োরিটি দিতে হবে যেগুলো হচ্ছে
আমাদের আর্জেন্ট বা ইমার্জেন্সি কেসগুলো, সেগুলোকে আমাদের অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। দেখে নিতে আমরা হিস্ট্রি নেবো, নিজে বুঝবো। এবং এই জন্য অন্য সময় যেমন রিসেপশনিস্ট আমাদের রুগীর অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা থাকতো, এই সময় কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা আমাদের জুনিয়র ডাক্তার যাকে ট্রেন করা হবে সে টেলিফোন করে বুঝে নিয়ে তাকে হয় বলবে কিছু মেডিকেশন দিয়ে দিও, যেমন এটা অ্যান্টিবায়োটিক পেইন কিলার দিয়ে বললো তুমি এটা করে দেখো, তারপরে দরকার হলে 1 সপ্তাহ পরে যোগাযোগ করো, এবং আমরা তখন আবার প্রয়োজন হলে তখন আসতে হবে। অতএব ওই যে প্রাইমারি স্ক্রিনিং যেটা আমরা করছি টেলিফোনে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য একজন নন মেডিকেল রিসেপশনিস্ট এটা দিলে হবে না, প্রথম কথা। অতএব এখানে আমরা স্ক্রিন করে ফেললাম মোটামুটি রুগী, এবং তারপরে রুগীগুলো যেগুলো তারপরে দেখা যাবে হয়তো আমাদের চেম্বারে যেমন অনেক রুগী এসে ভিড় করে, কিছু রুগী হয়তো আসবেই, তাদের ক্যাটাগরি করতে হবে। ওই যে আমরা যেটা বলেছিলাম যে এটা কি আর্জেন্ট ইয়ে নাকি কোল্ড কেস, সেটা বুঝে নিয়ে তাকে আমরা সেই হিসেবে ম্যানেজ করব। এবং প্রথম দিকে যেটা ইম্পর্টেন্ট কথা বললো যে আমাদের তো যদিও বলা হয় যে একজনের পাশ থেকে আরেকজন 6 ফিট দূরত্ব রাখতে হবে, সেটা তো চেম্বার হয়তো সম্ভব হতে নাও পারে। আমরা যদি রুগীটাকে আসার পরেই যদি আমি যেটা করতে চাই, তার ইউজ করা মাস্কটা, তার ইউজ করা একটা উপরের ওভারকোট অথবা জ্যাকেটটা অথবা শুটা যদি ওখানে আলাদা জায়গায় রিমুভ করে দিতে পারি, একটা যদি আলাদা একটা কাপড় থাকতে পারে, আলমারি থাকতে পারে, সেখানে তাকে বললাম ভাই আপনার ইয়েটা কি বলে জ্যাকেটটা ওখানে রেখে দেন, আপনি মাস্কটা এই জায়গায় বিনে থ্রো করে দেন, যেটা সে বাইরে থেকে নিয়ে আসছে। ইমিডিয়েটলি আমরা কি আমাদের স্টাফ কি করতে হবে, তাকে একটা নতুন ফ্রেশ মাস্ক দিতে হবে, একটা হেড ক্যাপ দিতে হবে, যাতে করে আমরা বুঝলাম যে এই রুগীটাকে ফ্রেশ ভাবে রিসিভ করলাম। তারপর তার তো সে তো হতে পারে নন কোভিড পজিটিভ হতে পারে, আননোন হতে পারে, এবং সবচেয়ে খারাপ কথা হচ্ছে অ্যাসিমটোমেটিক অনেক রোগী যারা টেস্ট করুক বা না করুক আমরা তারা জানে না। এবং আমাদের দেশে কিন্তু টেস্টিং এ এখনো বহুত সমস্যা রয়ে গেছে, এবং জানি যে স্বল্পতা আছে স্পেসের জায়গা, মানে সেন্টারগুলো, এবং করতে সময় লাগে, অনেক বিরক্ত হয়ে চলে আসে, অনেক লম্বা কিউ থাকে। তারপরেও আমরা যদি জানি তখন তো আমাদের এক্সট্রা একটা প্রোটেকশন নিয়ে আসতেই হবে। আননোন রোগীর মধ্যে হতে পারে সে অ্যাসিমটোমেটিক হলেও কিন্তু সে পজিটিভ হতে পারে, সেটা মাথায় রেখে কিন্তু রিসেপশন থেকে শুরু করে এই রোগীটাকে চিন্তা করে আমাকে নিতে হবে। যদিও তাকে দেখতে তো হেলদি লাগে, যদি সে মোটামুটি ভালো কথা বলছে, কাশছে না, কফ হচ্ছে না, তাহলে আমরা একটু কম চিন্তা করব। তারপরে আমরা পজিটিভ চিন্তা করি, রিসেপশনিস্ট কিন্তু প্রত্যেক রোগীকে ওই চোখে দেখবে এবং তাকে মাস্ক একটা দিবে, একটা ডিসপোজেবল গাউন দিবে, দিয়ে একটা ফুটের একটা পায়ের জন্য ডিসপোজেবল একটা শু কাভার দিল, দিয়ে তাকে, এবং যেটা আমরা ধরবে রুগীটা এসে যে হ্যান্ডেল ধরবে, ডোর হ্যান্ডেল, সেখানে আমরা ইচ্ছা করলে ডোর হ্যান্ডেলের উপরে একটা ডিসপোজেবল একটা কাগজের মোড়ানো কিছু থাকতে পারে। এবং আমরা জানি যে এগুলো রুগীতে এইগুলো জায়গায় বারবার রুগী টাচ করবে, ডাক্তার টাচ করবে, অতএব এই জায়গায় রেগুলার আমাদের স্টাফ যেন অ্যান্টিসেপ্টিক স্প্রে করে ক্লিন করা হয়। অথবা যেমন আমরা জানি আজকাল কি হয়, ডিসপোজেবল পেপার রোল পাওয়া যায়, যেটা অনেক ডাক্তারই আজকাল ব্যবহার করে বেডে এক্সামিনেশন করে, সেটা আমরা যেমন ওইরকম ছোট কাগজ কেটে নিয়ে হ্যান্ডেল লাগাতে পারি। অথবা প্লাস আমাদের ডেন্টাল চেয়ারের উপরেও আমাদের একটা ডাক্তার যদি বেডের উপর ফেলতে পারে, আমরা ডেন্টাল চেয়ারের উপর কেন ফেলতে পারবো না, আমরা দিতে পারি। অথবা ইজিলি আমরা ডেন্টাল চেয়ারের অনেকগুলো স্টেরাইল শিট, মোটা কাপড়ের শিট তৈরি করে প্রত্যেকটা রোগীকে বসার আগে বসে দিতে পারি। এটা ভেতর কথা বলছে, বাইরের কথা থেকে আমি আবারও ফেরত যাই। রোগীকে আমরা হিস্ট্রি নিলাম, মেডিকেল হিস্ট্রি নিলাম, মেডিকেল হিস্ট্রির মধ্যে কিন্তু তার জ্বর এ সমস্ত থাকবে, প্লাস থাকতে হবে আদার রিলেটেড মেডিকেল হিস্ট্রি, যেমন তার কার্ডিয়াক প্রবলেম ছিল কিনা, লাংসে কোনো প্রবলেম ছিল কিনা, কোভিড আছে কিনা। একটা রোগী যদি অলরেডি তার যদি ওই তোমার লাংসে কোনো ইনফেকশন থাকে, নিউমোনিয়া থাকে বা সিওপিডি থাকে, তাকে তো আমরা বেশি কেয়ারফুল হতে হবে। একটা হার্টের যে সমস্যা থাকে বেশি কেয়ারফুল হতে হবে। অতএব এগুলো জিনিস, এবং রোগীকে তো আমরা টেম্পারেচার দেখে নিচ্ছি যে তার জ্বরটা আছে কিনা, এবং এটা মোটামুটি বুঝে নিলাম। এবং হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি দিতে হবে, যেমন মনে করি কিছু কিছু আমাদের ব্লাড থিনার ইউজ করে আজকাল, অনেকেই জানে অ্যাসপিরিন খায়, ক্লপিডেগ্রল খায়, সেগুলো হিস্ট্রি নিব আমরা, অবশ্যই এটা নিতেই হবে। সেগুলো নিয়ে বুঝে নিয়ে একটা মোটামুটি স্টেবল রোগীকে হিস্ট্রি নিয়ে তারপরে তাকে আমরা রোগীটাকে ড্রেসটা চেঞ্জ করলাম, এবং প্রয়োজন সম্ভব হলে আমরা বাইরে থেকে তাকে হ্যান্ড ওয়াশ করিয়ে নিলাম, তারপরে তাকে মাস্ক দিলাম, হেড ক্যাপ দিলাম,
এবং একটা গাউনের দাম এখন হয়তো মনের মধ্যে খুব এক্সপেন্সিভ মনে হবে, পরে হয়তো দেখা যাবে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে ডিসপোজেবল কাগজে, তাই না? এগুলো সবগুলো সস্তা করতে হবে আমাদের। এবং এটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে কি হলো, রোগী বাইরে থেকে যাই নিয়ে আসুক না কেন মোটামুটি তাকে একটা প্রোটেকশন, ক্লিন প্রোটেকশন নিয়ে আমি তাকে আমার চেম্বারে ঢুকিয়ে দিলাম, এবং সেখানে রিসিভ করবে আমাদের অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান হতে পারে, নার্স হতে পারে, তারও ফুল প্রোটেকশন থাকতে হবে। তার মানে ফুল প্রোটেকশন বলতে আমরা কি বোঝাচ্ছি, প্রপার একটা মাস্ক অথবা রেসপিরেটর যেটা আমাদের সহজে সিল করে রাখবে নাকে মুখটাকে, চোখটা গগলস সাইডে ফাঁকা থাকলে হবে না, গগলসের চারিদিকে আমার মনে সিলিকন শিল্ডিং থাকা উচিত, ফিটের যেন হয়ে থাকে, মাথায় একটা ক্যাপ থাকবে, অবশ্যই আমরা ডাবল গ্লাভস অথবা ট্রিপল গ্লাভস, ডাবল গ্লাভস অথবা ট্রিপল গ্লাভস অথবা মাস্ক ডাবল অথবা ডাবল ট্রিপল মাস্কও ইন্ডিয়ান ইয়েতে ওরা বলছে সার্জিক্যাল যদি হয়ে থাকে, অথবা আমরা তো অবশ্যই N95 পরে তারপরে সার্জিক্যাল মাস্ক পরলে যখন একটা ইউজ করা হলো উপরে মাস্কটা থ্রো করলে ভেতরটা মাস্ক আমি কোনো অবস্থা চেঞ্জ করবো না। আই উইল নট রিমুভ দিস মাস্ক থ্রু আউট দি পিরিয়ড, যতক্ষণ পর্যন্ত আমি ক্লিনিকে আছি আমি খুঁজতেই রিমুভ করবো না, আমি গ্লাভসটাকে রিমুভ করবো না। এই দুটো আমার প্রোটেকশন, এর উপরে আমি এক্সট্রা আমি মাস্ক দেই, অন্য যাই করি সেটাকে আমি সরিয়ে ফেলবো। অর্থাৎ রুগীটাকে তাহলে আমি রিসিভ করলাম ভেতরে, আমি একটা ক্লিন একটা ড্রেস নিয়ে তার ইয়ে নিয়ে রিসিভ করলাম, তাকে চেয়ারে বসালাম, বসিয়ে, এবং চেয়ারটা আমি বললাম আগে যেমন ডিসপোজেবল একটা পেপার থাকতে পারে যেটা আমি পরে একটার পরে ইউজ করে ফেলে দেবো, অথবা একটা ড্রেপ বা কাপড়ের শিট থাকতে পারে যেটাকে আমরা ড্রেপিং শিট বলি, সেটা থাকতে পারে যেটা একটা ইউজ করার পর সরিয়ে ফেলবো, এবং করে নিয়ে তুমি যদি কোনো জায়গাটা খারাপ লাগে আমাকে বলবো না। আমরা অনেক কমেন্টস পাচ্ছি যেগুলা সবাই বলছে যে অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন, ভ্যালুয়েবল অপিনিয়ন, গুড ইনফরমেশন, অনেক কমেন্টস পাচ্ছি। আমরা স্যার শেষের দিকে এসে কমেন্টস গুলাকে একবার একটু পড়বো। আপনি স্যার আপনার যেইটা বলছিলেন এইটাকে আমার মনে হয় আমরা একদম শেষ পর্যন্ত শুনি। আচ্ছা, তারপরে তাহলে রুগীটা ভেতরে আসলো, রুগীকে আমরা মোটামুটি বাইরে থেকে আমরা হিস্ট্রি পেয়ে গেছি যে রুগীটার সম্ভাবনা কেমন আছে, ইনফেকশন আছে কিনা বা হেলদি কিনা, বয়স্ক কিনা। আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে রুগীগুলো কিন্তু একটা ইয়াঙ্গার গ্রুপ আছে, একটা ওল্ডার গ্রুপ, যাদের বলা হচ্ছে 60 or above with comorbidity like ডায়াবেটিস আছে, হার্টের প্রবলেম আছে, লাংসের প্রবলেম আছে, তাদেরকে আমরা কিন্তু স্পেশাল কেয়ারে তাদেরকে ভালোভাবে চিকিৎসা করতে হবে। আর আমরা কিন্তু ওইখানে বাইরে কিন্তু ইমার্জেন্সি কেসগুলোকে প্রাধান্য দিয়ে নিয়ে যাচ্ছে, তারপর নিব হচ্ছে আর্জেন্ট কেসগুলো। আর কোল্ড কেস বা আমরা যেগুলো রুগীকে আমরা টেলিফোনেই ওগুলোকে মেডিসিন, অ্যান্টিবায়োটিক, পেইন কিলার দিয়ে আমি ওখান থেকে স্ক্রিন করে ফেলে দিচ্ছি। রুগীগুলো কিন্তু বারবার আবার প্যানিক হয়ে টেলিফোন করবে, আবার পরের দিনে 2 দিন পরে টেলিফোন করবে, তখন তাকে বলতে হবে যে তোমার এই কন্ডিশন হলে তুমি আবার আসবা, না হলে তুমি ওষুধগুলো রিপিট করো, অথবা আমার সঙ্গে এই টাইমের সময় যোগাযোগ করো। এবং তাদেরকে ধৈর্য ধরে সময় দিয়ে কথা বলে তাদেরকে আশ্বস্ত করতে হবে, মানে মেন্টালি, আমি তো ফিজিক্যাল দেখতে পাচ্ছেন, তাকে মেন্টালি কথা দিয়ে, কনফিডেন্টলি কথা বুঝিয়ে দিয়ে, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। ডাক্তারের তোমার সাকসেস কিন্তু তোমার কথা, কনফিডেন্সটা যদি রুগী ফিল করে, সেই রুগীটা অনেকটা অর্ধেকটাই কিন্তু ভালো হয়। তার মানে চিকিৎসা ছাড়া ভালো করবো তা না, চিকিৎসাও দিতে হবে, কিন্তু কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। রুগীকে ওয়েলকাম করা, হাসি মুখে কথা বলা, এখানে তো হাসি দেখানো যাচ্ছে না কারণ আমরা সবসময় কাভার থাকতেছে, কিন্তু অ্যাটলিস্ট ফিলিংসটা থাকতে হবে। রুগীকে ভেতরে নিলাম, তাকে বসালাম, বসে এখানে আমার কথা যেগুলো আমি লাইট হ্যান্ডেল, সেখানে আমি যদি ডিসপোজেবল একটা কোনো কাগজের যদি মোড়ক থাকে একটা পরে একটা সরিয়ে ফেলতে পারি, অথবা আমার অ্যাসিস্ট্যান্টকে বলবো একটা ইউজ করার পরে সঙ্গে সঙ্গে ডিসইনফেক্টেন্ট স্প্রে করে ভালো করে কয়েক মিনিট ধরে পরিষ্কার করে ফেলো, অথবা চেয়ারটা যদি কোনো কিছু কাভার না থাকে সেটা ডিসইনফেক্টেন্ট দিয়ে আমি স্প্রে করে, ডিসইনফেক্টেন্ট বলতে আমরা বোঝাচ্ছি মেইনলি আমরা বলবো অ্যালকোহল বেসড আইসোপ্রোপাইল অ্যালকোহল, যেটা 95% অ্যাবাভ হলে খুব ভালো হয়। আমরা বলতে চাই 75% বা এরকম হলেও চলতে পারে। তো এগুলো যেমন আমরা হ্যান্ড স্যানিটাইজার, বিভিন্ন কথাবার্তা আমাদের আছে, সেজন্য গেটের সামনে হ্যান্ড স্যানিটাইজার থাকতেই হবে, এটা অ্যালকোহল বেসড। এবং আমরা মাউথ ওয়াশ হিসাবে এইখানটায় হাইড্রোজেন পারঅক্সাইড 1% থেকে শুরু করে অ্যালকোহল বেস অন্যান্য মাউথ ওয়াশ ইউজ করতে পারে, অথবা ইভেন ক্লোরহেক্সিডিনটাও তাকে করতে পারে। সেই জন্য রুগীটা বসার পরেই আমরা তাকে রিন্স করতে দেব, ক্লোরহেক্সিডিন হোক অথবা অ্যালকোহল বেস কোনো মাউথ ওয়াশ দিয়ে তাকে কুলি করতে দিলাম। অর্থাৎ মোটামুটি
মুখের এনভায়রনমেন্টের ভিতরে ক্লিন করবো, এবং বাইরেও কিন্তু আমরা অ্যালকোহল দিয়ে আমরা সাধারণত, যেমন আমরা হেক্সিসল বাজারে পাওয়া যায় এরকম কমার্শিয়াল নেম, এটা দিয়ে কিন্তু রোগীর কিন্তু পুরো ফেসটা অ্যারাউন্ড ইউর মাউথ নোজ এই পর্যন্ত ক্লিন করে নেওয়া উচিত। কারণ উই মে নট নো যে এর আশেপাশে দিয়ে আমার কোনো ভাইরাসটা বসে আছে না। অ্যাটলিস্ট প্রাইমারিলি যদি আমরা কিছুটা ক্লিন করতে পারি, ইউ উইল ফিল হ্যাপি। সমস্ত ক্লিন হয়তো নাও হতে পারে। দেন মুখটাকে আমি যদি একটা অ্যান্টিসেপ্টিক মাউথ ওয়াশ দিয়ে গার্গল করলাম হাফ এ মিনিট, তাহলে আরোটা কিছুটা পরিষ্কার হলো। এবং আমার তো প্রোটেকশন আছেই। আমার অ্যাসিস্ট্যান্ট তাকে ঠিক মতো বসিয়ে দিল, কমফোর্টেবল বসাইলো, লাইটটা ঠিক মতো দিল। এবং লাইটের ব্যাপারে আমি যেটা সবসময় বলি, উপর থেকে না নিচ থেকে আসবে। কারণ অনেক সময় একটা গ্রামের রুগী অথবা বাচ্চা রুগী হঠাৎ করে লাইটটা চোখে পড়লে সে ছকচকিয়ে যায়, ভয় পেয়ে যায়। কারণ প্রত্যেক রুগী তো আমরা যে বসে থাকতেই কমফোর্টেবল ফিল করি, অনেক সময় আনকমফোর্টেবল হয়ে যায়। আর একটা রুগীকে যে শোয়াই দেই, বলে এটা কি করছেন আপনি আমার। এই রুগীকে কনফিডেন্টলি তাকে সঙ্গে কথা বলে তাকে ফ্রেন্ডলি করে নিয়ে, একজন যদি আমার নার্স অথবা অ্যাসিস্ট্যান্ট বা টেকনিশিয়ান যদি তাকে, সে যদি এরকম ফ্রেন্ডলি হয়, বসলে সে তো অনেক স্মুথ ফিল করবে, সে ভালো ফিল করবে। তারপরে সে মুখটা হা করলো, এবং তাকে আমরা ইনিশিয়ালি সেই পর্যন্ত মুখ না খাওয়া পর্যন্ত কিন্তু মাস্ক থাকবেই, একটা ক্যাপ থাকবে এবং তার গাউন থাকতে হবে, এটা থাকতেই হবে। তারপর তো এক্সট্রা আমি একটা কিছু একটা অ্যাপ্রন পরিয়ে দিলাম রোগীর উপরে, যাতে করে এটা সোক না করে পানিটা নেই। তারপরে আমাদের এখানে কথাগুলো আসতেছে যে আমরা কোন রোগীগুলো আমরা টিচ করছি, অ্যারোসল প্রডিউস এবং নন অ্যারোসল প্রডিউস। আমরা ইমার্জেন্সি, আর্জেন্ট এবং হচ্ছে কোল্ড কেস 3 ভাগে ভাগ করছি, তাই না? আর্জেন্ট যেমন হচ্ছে, ইমার্জেন্সি যেমন হচ্ছে কি, যেমন একটা রোগীর অ্যাক্সিডেন্টালি তার জ ফ্র্যাকচার হয়ে গেছে, অ্যাক্সিডেন্টালি তার এখানে কেটে গেছে, লিপ কেটে গেছে, ঠোঁট কেটে গেছে, অথবা মুখে কেটে গেছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, অথবা তার অ্যাবসেস থেকে আস্তে সেলুলাইটিস হয়ে গেছে, সেলুলাইটিস হয়ে ট্র্যাকিয়ার বা চাপ দিয়ে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, অথবা ব্লিডিংটা কিছুভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। এইরকম কন্ডিশনকে আমরা বলবো ইমার্জেন্সি কন্ডিশন। এগুলো ক্ষেত্রে আমরা অবশ্যই প্রায়োরিটি দিতে হবে রোগীকে। যতই সে ইনফেক্টেড, যদিও যদি নন কেসও হয়ে থাকে, তাকে আমাদেরকে প্রপার প্রোটেকশন নিয়ে উইদিন ফিউ মিনিটস আমাদের কিছু কাজ করে দিতে হবে। অন্যদিকে আর্জেন্টের ক্ষেত্রে উই ক্যান টেক সাম টাইম, ফিউ মিনিটস। তাকে আমি বুঝাবো, কিছু ওষুধ দেবো, প্রিপারেশন নেব, ক্লিন করব, এবং ডিপেন্ড করবে আমরা, যেমন আমরা ফিলিং এর ক্ষেত্রে যদি মনে করেন এটা যদি একটা ইনিশিয়াল হাইপারেমিয়া হয়, এখনো পালপাইটিস পুরো ডেভেলপ করেনি, সেই ক্ষেত্রে আমরা যদি অ্যাট্রোম্যাটিক ফিলিং, যেমন গ্লাসাইন, এটা আমি অবশ্য কম বুঝি, সার্জারির লোক বলে, তারপর যেটুকু ধারণা পেলাম, যদি সেটাকে আমরা ড্রিল মেশিন না ইউজ করে একটা বাচ্চাকে অথবা রুগীকে, অন্য রুগী শ্যালো ক্যাভিটি হলে এক্সক্যাভেট করে নিয়ে, যেখানে কোনো অ্যারোসল প্রোডাকশন হবে না, করে নিয়ে যদি আমি একটু পানির দরকার হলে একটু পানি দিয়ে একটু হয়তো পরিষ্কার করতে পারবো, হয়তো করলাম না, তারপরে আমরা যদি আমার এই এআরটি বা আমাদের গ্লাস আইনমার টাইপের ফিলিং যদি দিয়ে দিই, তাহলে কিন্তু একটা রোগীর ইনিশিয়ালি এই ব্যথাটাই কমানো সম্ভব। অথবা আমি যেমন এটাকে বারবার জোর দিই, আমি অ্যাকিউট ক্লোজ পালপাইটিস কিন্তু যার একবার হয় সেই বোঝে যে ব্যথা কারে বলে, সুইসাইডাল ব্যথা। এবার সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা ইয়াং ডাক্তার কাছে এটা যায়, আমার মনে হয় তাকে বিনয়ের সঙ্গে বলবো, তুমি ভাই এটা হ্যান্ডেল করো না, you send the patient to your senior who is an endodontist or an expert doing root canal, who can open the pulp chamber within 1 minute or 2 minutes. তাহলে একটা রোগী ইনফেক্টেড যদি হয়ে থাকে, তার ব্যথা কিন্তু না কমালে, ওইটার প্রেশারটা না কমালে, ও কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে কিছু হবে না। ও যখনই শোবে প্রেশার আরো বাড়বে, রোগী তো লাফ মেরে সারা রাত্রি ঘুমাতে পারবে না। অতএব রাত্রিবেলা হলে আমরা বলি যে ভাই তুমি একটু বালিশটা উঁচু করে, আমি সুপাইন পজিশন না বলে একটু উঁচু করে ঘুমাও, তাহলে ব্যথার কমবে, ওষুধ খাও, সকালে এসে আমার সঙ্গে যোগাযোগ করো, অ্যান্ড ইউ জাস্ট মেক এ হোল। আমি তো বলবো, আমি তো এক্সপার্ট না, যারা এন্ডোডন্টিস্ট দে ক্যান মেক এ হোল রাইট অ্যাট দ্য স্পট উইদিন এ মিনিট। এবার সেখানে প্রোটেকশন তো অবশ্যই থাকবে। যেখানে প্রোটেকশনের ব্যাপারে এখানে আজকাল যেমন ফেস শিল্ডের কথা বলা হচ্ছে, এবং আরো একটা জিনিস, আমি যদিও টোটকা হতে পারে, হ্যান্ডপিসের মধ্যে যদি আমরা সেলোফোনের শীট নেই, প্লাস্টিকের শীট নেই,
হ্যান্ডপিসের যদি ছোট্ট একটা ছিদ্র করি ওই শীটটার মধ্যে, হ্যান্ডপিসটাকে বার লাগানো যদি ঢুকিয়ে দেই, আর এটা যদি আমি এইভাবে মুখের সামনে ঢুকিয়ে ব্লাড আমরা যে হ্যান্ডপিসটা ঢুকে, তাহলে কি হচ্ছে, এই সামনে একটা ব্যারিয়ার থাকছে। ইমিডিয়েট যে সমস্ত ড্রপলেট অথবা এয়ারবর্ন কিছু হবে সেগুলো কিন্তু এখানে প্রোটেক্টেড হবে এবং সরাসরি রোগীর মুখ থেকে ডেন্টিস্টের মুখে যাবেন, যদিও তার শিল্ডিং আছে। তো এটা একজন ডেন্টিস্ট এরকম নিজস্ব চিন্তা ভাবনা করে তৈরি করছে, আমি এটা খারাপ মনে করিনি। তারপরে ইদানিং যেমন আমি দেখেছি রংপুর থেকে আমাদের ডক্টর মিলন, আমাদের ডক্টর এখানে আমাদের কদিন আগে কি নামটা বলেছে ইয়ের থেকে আমাদের কি ওই যে নামটা বলে সরি বক্সের কথা, যেমন অ্যারোসল কন্ট্রোল বক্স, যেটা সুন্দর ডিভাইস চিন্তা করেছে, যার মধ্যে সাকশন থাকতেছে, হাত ঢোকানোর জায়গা থাকতেছে, হ্যান্ডপিস ঢোকানোর জায়গা থাকতে, তার মানে কি রোগীকে কিন্তু এটা আগে মুখে পটকে বসা দিলে হবে না। রোগী রিল্যাক্সলি বসার পরে অ্যাসিস্ট্যান্ট বসলো, কুলি করালো, তারপরে ডেন্টাল সার্জন বা ডেন্টিস্ট আসলো বা ইএনটি সার্জন আসলো, তার এই ক্ষেত্রে ইএনটি এর দরকার হতে পারে, যারা মনে করেন যে অ্যানেস্থেসিয়ার যে ইন্টিউবেশন করে তাদেরও হতে পারে, ডেন্টিস্টের জন্য হতেই পারে। এটা একটা ছোট্ট ডিভাইস, যেটা এখানে কি ছবি আছে কিনা আমি দেখি, যদি থাকে ছিল খুব ভালো হতো। সরি, হ্যাঁ এইটা, এরকম ছবি কি দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এরকম একটা স্যার আমরা দেখতে পাচ্ছি। জি, দেখতে পাচ্ছেন না? এটা কিন্তু একটা ভালো ইনভেনশন বলে মনে করি এবং খুব ইউজফুল হতে পারে এটা। তো এরকম যদি একটা বক্স, সেটা হালকা হবে, রোগীকে আগেতে ব্রিফ করতে হবে, এর বাবা তোমার নিঃশ্বাস বন্ধ হবে না। তবে বয়স্ক রোগীর ক্ষেত্রে যাদের সিওপিডি আছে তাদের কিন্তু সহজে এটা করা ঠিক হবে না। মেবি সে এমন হরকায় যাবে, হ্যান্ডপিসটা নড়ে যেতে পারে, অথবা সাফোকেশনে হয়তো বা সে ফেন্টিং বা ভেসিপিক্যাল হয়ে যেতে পারে, অথবা আমরা সেখানে যাবো না। আমরা একটা অ্যাডাল্ট রোগী যার এটা করতেই হবে, তাকে অ্যাসিওর করে নিয়ে বুঝে নিয়ে তাকে আজ থেকে বসালাম, ভাই ঠিক আছেন, বুঝতে পারছেন, কোনো অসুবিধা হচ্ছে কিনা, এই বলতে বলতে তারপরে হ্যান্ডপিসটা নিয়ে 1 মিনিট বা 2-3 মিনিটে যদি ইনিশিয়াল ড্রিল করে বাল্বটা ওপেন করতে পারি, দ্যাট ইজ এনাফ। তারপরে তো আমি লো স্পিডে যাব, আমার এটা সরিয়ে ফেলবো, এবং তখন আমাদের রিমা ফাইল বা যেগুলো এক্সপার্ট যারা সবাই বা এন্ডো মোটর, এটা তো বেশি প্রোডাকশন হবে না, দিয়ে করে আমরা কাজটা করে ফেলতে পারি। অতএব এই জিনিসগুলো নিজে চিন্তা করে নিতে হবে যে আমরা আসলে অ্যারোসল প্রোডাকশনটা যদি খুব জরুরি হয় করব, বাট ফর এ ফিউ সেকেন্ড অর মিনিট অর ম্যাক্সিমাম 2 to 3 minutes। আফটার দ্যাট আমি লো স্পিডের হ্যান্ডপিস করবো, আফটার দ্যাট আমি রিমা ফাইল ইউজ করবো, আফটার দ্যাট আমি ইরিগেশন করবো আস্তে করে। অথবা এই জিনিসগুলো আমাকে চিন্তা করতে হবে। অথবা যদি একটা রোগীর সেলুলাইটিস হয়, অ্যাবসেস হয়, সেই ক্ষেত্রে তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে রিস্ক বাড়ানোর তো কোনো দরকার নেই। যদি আমি এটা পুরোটা ড্রেপিং করব, মুখটা পুরোটা ঢেকে দিলাম শীট দিয়ে, কি আমার জন্য কোনো অসুবিধা হলে বলে আমাকে আতিক। আমি যদি আমরা অলমোস্ট একদম সময় শেষের দিকে চলে আসি, আমরা মানে আমাদের প্ল্যানটা আমরা 1 ঘন্টা করব, কনক্লুড করতে আমি তাহলে একটু আমি তাড়াতাড়ি শেষ করতে হবে। যেমন ওঠে, যেমন যে অ্যাবসেস হয়, সেলুলাইটিস হয়ে যায়, তাহলে সার্জনটা ইজিলি ওই জায়গাটাকে ছোট্ট একটা ওপেনিং রেখে একটা ড্রেপিং কাপড়ের ড্রেপ শিট দিয়ে বাকিটাকে ক্লিন করে নিয়ে একটা ছোট্ট লোকাল হিসেবে স্প্রে দিয়ে ছোট্ট ড্রেন করে দিলে 5টা চট করে ড্রেন আউট হয়ে গেল, রুগীটা কিন্তু সেফ হয়ে গেল। এই যে একটা উদাহরণ দিলাম। অথবা একটা রুগীর অ্যাকিউট পেইন হচ্ছে অ্যাকিউট পেরিকর্নিস থেকে, সেখানে যদি আমি রুগীটাকে একটা ওয়ার্ম স্যালাইন দিয়ে একটা অ্যান্টিসেপ্টিক সলিউশন দিয়ে ইরিগেট করে দিলাম, অথবা একটা শার্প দাঁত উপরে লাগছে, এটা সামান্য একটা পয়েন্ট ঘুরে দেবো 1 মিনিটের মধ্যে। আমি এগুলো কথা বলতে চাই, আমি কিন্তু বলছি না যে 5 মিনিট 10 মিনিট ধরে আমি ঘুরতে থাকবো, তা বলছি না। ইউ হ্যাভ টু অ্যাক্ট স্মার্টলি অ্যান্ড ইন্টেলিজেন্টলি, রুগীকে হেল্প করতে হবে। এরকম একটা ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হলে চেপে ধরবো, পয়েন্ট অফ ব্লিডিং দেখবো, সেখানে আমি কোয়াগুলেশন করতে পারি। উই হ্যাভ দ্য ডিভাইস, কোয়াগুলেশনের মেশিন আছে আমাদের, তাই না? আমরা সবাই জানি, বাংলা ভাষায় পোড়ানো সোজা কথা। অথবা যদি বড় হয়ে থাকে একটা আর্টারি ফোর্সে ধরতে চেষ্টা করবো, লাইগেট করার চেষ্টা করবো, অথবা যদি স্টিচ দিয়ে দেবো, অথবা প্রেশার ব্যান্ডেজ দিয়ে তাকে ব্লিডিং বন্ধ করবো। অথবা ব্লিডিং বিষয়টা এরকম থাকছে যে আর্জেন্ট, তো এরকম অনেক কিছু থাকতে পারে যেটা ব্যথার কারণ হচ্ছে,
রোগী অস্থির হচ্ছে বিভিন্ন কারণে, সেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি যেভাবে চিকিৎসা করার দরকার সেটা আমাদের করতে হবে। এখানে একটা কথা বলবো, স্কেলিং এর এয়ার স্কেলিং এর পার্থক্য অ্যাভয়েড করব, খুব জরুরি হলে হ্যান্ড স্কেলিং এ যেতে পারলে ভালো হবে। আমি এটাকে জোরে সোরে বলতে চাই, কারণ এয়ার স্কেলে আরো বেশি ড্রপলেট প্রোডাকশন করবে। আর এখানে আমি একটা কথা বলবো, এখন কিন্তু ডিসপোজেবল স্কেলার মেশিন বা স্কেলার টিপস অথবা হ্যান্ডপিস বা ডিসপোজেবল অনেক সস্তায় পাওয়া যায় এবং ভবিষ্যতে আরো পাওয়া যাবে। সেগুলো ব্যবহার করলে রিস্ক কমে যাবে, ক্রস ইনফেকশন কমে যেতে পারে। অতএব এগুলো দিয়ে খেয়াল করব। আমরা আস্তে আস্তে যেগুলো রোগী কোল্ড কেস, যেগুলো গল্প করতে আসছে, আমার দেখেন তো দাঁতটা একটা সুন্দর উঁচু উঁচু আছে, অথবা দাঁতের ছিদ্র হয়েছে ঠিকঠাক করে দেন, বলে ভাই পরে এসে যোগাযোগ করো, তোমার সঙ্গে বহুদিন পরে আবার দেখা হবে, কথা হবে, চা খাবো, তখন ভালো হয়নি। তো এইগুলো, এই তিনটা ক্যাটাগরি রোগীকে আমরা মোটামুটি ঠিক করার পরে, যেটা মোর ইম্পর্টেন্টলি আমার রোগীর চিকিৎসা শেষ হয়ে গেল, তাই না? এখন এটাকে আমরা রোগীর যেগুলো ইউজ করলাম সেগুলোকে ডিসপোজ করতে হবে প্রপার আমার ব্যাগের মধ্যে। এবং এইখানে আমাদের একটা অনেক বেশি শেখার আছে। আমরা ডেন্টিস্ট 2-4 জন ছাড়া বেশিরভাগ কিন্তু আমরা কি করতাম, আমাদের গার্বেজটা যত্রতত্র ফেলে দিতাম। আমাদের শার্প ইনস্ট্রুমেন্ট, ইনফেক্টিভ ইনস্ট্রুমেন্ট, ব্লাড, স্যালাইভা বা গজ, রুলার সব জায়গায়, যে কোনো জায়গায় ফেলেছে। এটা কিন্তু খুবই অন্যায় কাজ। আমি বলবো টাইম হ্যাজ কাম এবং আমাদের অ্যাওয়্যার হতে হবে, সাবধান হতে হবে। আমরা আইসোলেট করব এবং ভাগ ভাগ করে ফেলবো। শার্প ইনস্ট্রুমেন্ট, ইনফেক্টেড ব্লাডের সোক্ট গজ তুলো অথবা স্যালাইভার সোক্ট তুলো, অথবা ইনফেক্টেড ইনস্ট্রুমেন্ট, শার্প ইনস্ট্রুমেন্ট একদিকে, হ্যান্ড ইনস্ট্রুমেন্ট একদিকে, এরকম ভাগ ভাগ করে নিয়ে বিট তৈরি, যেটা আমাদের যেমন আমি যেমন অ্যাপোলো কাজ করি এখন পার্ট টাইম, যেটা ওয়েভার কার হয়ে গেছে, তো সেখানে যেমন প্রত্যেকটা বিন আলাদা করা আছে। অর্থাৎ আমরা ইজিলি, এটা কোনো বেশি খরচ হবে, এটা মানসিকতার বিষয়। আমরা তো নিজেই যদি 3টা ধরনের একটা বিন তৈরি করি, যেটা কাভার থাকবে, পা দিয়ে চাপ দিলে খুলবে, বন্ধ হবে, সেখানে যদি একটা প্লাস্টিকের শীট সহ, মানে একটা সেলোফেনের শীট সহ রক্ত জমা গজ ফেললাম, এই ফেললাম, পরে সেটাকে আবার একটা প্রপার ডিসপোজ করার জন্য বিন থাকতে হবে। যে বিনটা আমাদের নিয়ে যাবে কে, যে কোনো জায়গায় ফেললে হবে না, সেটার জন্য প্রপার এজেন্সিজ আছে আমাদের দেশে কাজ করে, এখন আমরা জানি। সেরকম এজেন্ট নিশ্চয়ই ভবিষ্যতে আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। তাদেরকে মাসে হয়তো সামান্য 2-3 হাজার টাকা বিনিময়ে তারা এটা নিয়ে যে প্রপারলি ডিসপোজ করবে এবং সেটা পুড়িয়ে ফেলবা, যেভাবে ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে শুরু করবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু পরিষ্কার করলাম, ফেলে দিলাম, আবার সেটা আবার চলে আসলো, একদম চলবে না। অতএব এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমি জানি না কিছু পয়েন্ট মিস করছি কিনা, তো যদি কিছু পয়েন্ট থাকে আমাদের বলো, আমি কথা বলতে চাই আরো, তুমি আরো কিছু পয়েন্ট থাকে বলো। সুন্দরভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে আসলে করোনা পরবর্তীতে আমাদেরকে ডেন্টাল প্র্যাকটিসে যেতে হবে, এই প্র্যাকটিসে যাওয়ার জন্য আমাদের কি কি ব্যবস্থা নিতে হবে। আমাদের স্টেজে আছেন, আমি একটু কমেন্টস গুলো পড়তে চাই। আমি স্যার প্রচুর কমেন্টস করছি এবং এর মধ্যে আমাদের সাথে 7,000 মানুষ যুক্ত হয়েছিলেন। সবাই এখানে কমেন্টস করেছেন। সেটা বলেছেন এক্সিলেন্ট প্রোগ্রাম। অনেকে কিছু কোয়েশ্চেনও করেছেন। ডক্টর আসলাম আল মেহেদি লিখেছেন এক্সিলেন্ট ইনফরমেশন। রুকসানা শিকদার সালাম, আপনাকে সালাম জানিয়েছেন। ডক্টর এইচ এম আওলাদ হোসেন লিখেছেন যে আমাদের আসলে এখন মাইন্ডসেট চেঞ্জ করার সময় এসেছে, এখানে আমরা একটা কালেকটিভলি একসাথে গ্রুপ প্র্যাকটিসে আমরা নামতে পারি, সে ব্যাপারে লিখেছেন। থ্যাংক ইউ যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের এই প্রোগ্রামটা এনজয় করার জন্য। এবং এইখানে হ্যাঁ সরি, আমি যেটা আওলাদের কথা রেফারেন্সে বলছি যে গ্রুপ প্র্যাকটিসের কথা ইম্পর্টেন্ট কিন্তু এখানে চলেই আসবে। আমি যদিও বলছি যে আমাদের অবস্থান থেকে আমরা কিছু প্র্যাকটিস নিজেরা করতে পারবো, কিন্তু ইয়াংরা আসলে কিন্তু প্রবলেম পড়ে গেছে। তাদের কিন্তু বাজেট লিমিটেশন আছে, স্পেস লিমিটেশন আছে, ইকুইপমেন্ট লিমিটেশন আছে। তাদেরকে যদি আমরা একটু সাহায্য করে সাহস দেই এবং তাদেরকে একটা গ্রুপ করিয়ে দেই এবং সেখানে যদি একজন সুপারভাইজার হিসাবে কেউ সিনিয়র লোক থাকে, তাহলে কিন্তু তারাও কিন্তু সাহস নিয়ে কিছু কাজ করে ফেলতে পারবে। আমি তো মনে করি চিটাগাঙে যেমন এই যে আমাদের বসে আছে, এদিকে গাজীপুরে একজন বসে আছে, এরা যদি একটু সাহস দেয় ছেলেপেলে ইয়াংস্টারকে পছন্দ মতো নিয়ে, তাহলে কিন্তু যেমন ঢাকায় আমিও আমার এরিয়াতে কিছু ছেলেকে নিয়ে বললাম ঠিক আছে কোনো সমস্যা হলে আছি, মণিপ আছে আগে,
তোমাদের সাপোর্ট দিয়ে যাব। এই সাহসটা সায়েন্টিফিক ওয়েতে করতে পারলে আমার মনে হয় ওরাও আমাদের সঙ্গে সাথে প্র্যাকটিস করে ভালোভাবে থাকতে পারবে। হ্যাঁ বলো, প্লিজ বলো। ডক্টর জিসান রশিদ অনেক কমেন্টস করেছে। আশিস কুমার বণিক স্যারকে লিখেছেন, ধন্যবাদ। আসলে আমাদের চিকিৎসার বা প্র্যাকটিসের সময়সীমা পরিবর্তনের ব্যাপারে চিন্তা করা দরকার। তাজিন রফিক কমেন্ট করেছে আশিস কুমার বণিক স্যারকে, হ্যাজ বট অ্যান আই ওপেনিং পয়েন্টস, থ্যাংক ইউ সো মাচ। ডক্টর এইচ এম আওলাদের আরেকটা কমেন্টস আমি দেখছি, স্যার আপনাকে করেছে, স্যার আই থিংক ইন্ডিভিজুয়াল রুম টু বি নিডেড ফর ইচ ইউনিট for proper maintenance. We should think of infrastructure of our center. Definitely thanks us for encouraging group practice. আলাদা বলেছেন যে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের জন্য মানে প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা রুম। আওলাদ যেটা বলছে এটা ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। যেমন আমার প্র্যাকটিসে আমি ইচ্ছা করলেই আমি রুমগুলো এখন যেমন আমি যেটা করেছি, একটা ইউনিটের মাঝখানে একটা ছোট করে ব্যারিয়ার দিয়েছি যাতে করে প্রাইভেসি মেনটেন হয়, এই রোগীদের দেখতে না। কিন্তু সেখানে ইচ্ছা করলে একটা ইজি শিল্ডিং বা প্লাস্টিকের একটা কেস বা রুমের মতো করা যেতে পারে। যেমন আমার চেম্বারে একটা রুম যেখানে আমি একটু মাইনর সার্জারি করি অথবা লেজার সার্জারি করি, সেটা কিন্তু আলাদা একটা রুম করা আছে, যেখানে একটা আলাদা ভেন্টিলেটর দেওয়া আছে, ভেন্টিলেটর I mean the এয়ার ভেন্টিলেটরকে দেওয়া হয় যাতে করে সহজ এখান থেকে ইনফেকশন ওখানে ছড়িয়ে না দেয়। এইভাবে যদি সত্যি এটা সম্ভব হয়, এটা একটু এক্সপেন্সিভ হতে পারে, তবে আমাদের প্রত্যেকটা রুম ভেন্টিলেশন ভালো হতে হবে। এবং আমাদের এখানে আরো কিছু যেটা আমাদের এখন বলার সময় হয়, বলা উচিত ছিল আগে থেকে, সেটা হচ্ছে যেমন এখানে চলে আসতেছে এক্সট্রাল ভ্যাকিউম সাকশনের ইউজ করতে হবে। আমাদেরকে ইউভি লাইটের ব্যবহার করতে হবে। আমাদের ফগা মেশিন দিয়ে আমাদের ঘরটাকে স্টেরিলাইজ করার জন্য কিছু কেমিক্যাল ইউজ করতে হবে আফটার ইচ ইউজ, অথবা একদম সব দিনের শেষে করতে হবে। এগুলো কিন্তু এখন আর নতুন কল্পনা চিন্তা করলে হবে না, এগুলো অলরেডি বাজারে চলে আসছে, বিভিন্ন কোম্পানি ইকুইপমেন্ট নিয়ে আসছে। আমি মনে করি এগুলোর প্রয়োজন, খুব বেশি প্রয়োজন রয়ে গেছে। এবং সেই জন্য করছে গ্রুপ প্র্যাকটিস হলে হবে কি, একজনের উপরে সমস্ত বাজেটটা লোডটা পড়বে না। এখন যদি 3-4 জন মিলে, একজন মনে করো ইয়াং ছেলে থাকলো, সে বললো ঠিক আছে নতুন রোগী আমি দেখবো। একজন এন্ডোডন্টিস্ট থাকলো, সে বললো যে আমি অ্যারোসল প্রডিউসিং এন্ডোডন্টিস্ট করবো। একজন ওরাল সার্জন থাকলো, সে বললো ঠিক আছে আমি ওরাল সার্জারি গুলো আমি করে দিচ্ছি। এই যে এরকম যদি 3-4 জন মিলে তারা যদি ব্যাংক থেকে লোন নেয় বা কেউ যদি লোনে সাহায্য করে, তাহলে কিন্তু তারা কিন্তু গ্রুপ প্র্যাকটিস এগুলো সমস্ত কিছু কিনে, একটা যেমন এক্সটার্নাল সাকশন, হাই ভ্যাকুয়াম সাকশন, এটাতে যেহেতু মুভ করা যায়, আমি একটা ইউজ করার পরে আমি অ্যান্টিসেপটিক স্প্রে করে দিয়ে ওই মাউথ পিসটাকে পরবর্তী একটা রোগের জন্য আবার রেডি করতে পারি। এটা সব ক্ষেত্রে লাগবে না, আমার যেখানে অ্যারোসল প্রোডাকশন হবে, যেখানে আমি হ্যান্ড পিস ব্যবহার করবো সেখানেই করবো। কিন্তু আমার যেমন যেখানে আমাদের সার্জারি করতে হচ্ছে, যেখানে আমি ইনসিশন দেবো, সেখানে কিন্তু এই মেশিনটা দরকার নাই। সেখানে আমি বরং একটা ভালো প্রপার স্টেলাইজ ড্রেপিং করে আমি জায়গাটা ক্লিন করে, আমরা জানি স্ক্রাবিং করতে হয়, যে বিভিন্ন অ্যালকোহল বেসড বিভিন্ন স্ক্রাবিং সলিউশন আছে, আমি তো সার্জন সাহেব খুব ভালো করে জানে, মঞ্জুর খুব ভালো করে জানে, তো সেগুলো নিয়ে আমরা ছোট্ট ইনসিশন দিয়ে আমরা ড্রেন করে দিতে পারি। কিন্তু মুখের তো সম্পূর্ণ যতই আমি করি না কেন পরিষ্কার কিন্তু করা যায় না। তারপরে আমরা যেটা ইনিশিয়াল একটা অ্যান্টিসেপটিক মাউথওয়াশ দিয়ে 30 সেকেন্ড যদি গার্গলিং করতে, ইনিশিয়ালি মোটামুটি ক্লিন হওয়ার ইয়ে থাকে। বাট মুখ তো সবচেয়ে অপরিষ্কার জায়গা, আমরা জানি, বিভিন্ন ভাষায় বলা হয়। তারপরে আমরা যদি এই রোগীটাকে যদি সিমটম ছাড়া থাকে, তাহলে অবশ্যই আমরা এগুলো থাকবো। তার ফিলিং লাগবে, ফিলিং যেগুলো আমি একটু আগে বললাম, অ্যাট্রোমেটিক ফিলিং করবো। আমরা পারতের পক্ষে এক্সপার্ট না হলে এন্ডোডন্টিস্টে যাব না। যেমন মাহফুজ তো চটচট করে রুট ক্যানাল করে ফেলে, আমি তো ওর দিকে যেতেই পারবো না। আমার রুট ক্যানাল ওপেন করতে গেলে থার্ড মোলার পিছনে মোলার হতে গেলে আমি হয়তো 1 ঘন্টায় হয়তো করতে পারবো না। আবার যদি ইনসিশন দিতে বলে তো আমি হয়তো 2 মিনিট দিতে পারবো। এই কথা বললাম। অতএব এক্সপার্ট অনুযায়ী চিন্তা করে কে কোনটা ভালো সেরকম সেট আপ করে নিয়ে কিন্তু এগুলো ভালো হবে। আর যারা সিনিয়র আছি তাদের আন্ডারে জুনিয়র ছেলেপেলেকে নিয়ে তাদেরকেও সাহায্য আমরা করতে পারি, যে তুমি এটুকু কাজ করো, তুমি এটুকু কাজ করো। আমি যেমন আমার প্র্যাকটিসে 3-4 জন ইয়াং ডেন্টিস্ট আছে, আমি কিন্তু
সরাসরি মেইনলি কনসাল্টে সব রোগীগুলো করে দিই। করে যেমন এন্ডো আমি কাজ করি না, আমি সার্জিক্যাল সাইড ছাড়া করি না। এটাই হওয়া উচিত এখন প্রিন্সিপালটা, তাহলে রোগীকে কুইকলি ভালোভাবে হেল্প করা যাবে। এবং সবশেষে একটা কথা বলতে চাইবো, যে সবশেষে একটা কথা ইম্পর্টেন্ট হচ্ছে যে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে করলাম, কিন্তু যাওয়ার সময় নোংরা করে ফেলে দিয়ে গেলাম, আমার অ্যাসিস্ট্যান্ট দেখলো না, ফেলে রাখলো, সমস্ত ঘর ইনফেক্টেড হয়ে গেল, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। ডিসপোজেবলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং গার্বেজ ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এইটুকু বলছি, তারপরে যদি আরো কিছু বলার থাকে সবাই বলো, আমি সঙ্গে আরেকটা কমেন্ট, আপনার কাছে একটা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে বিশেষ করে বাড়ির উদ্যোগে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সহ বাংলাদেশের অপরাপর সকল ডেন্টাল পেশাজীবী সংগঠনগুলোকে নিয়ে এগিয়ে আসা এখন সময়ের দাবি। তার মানে আমরা একতাবদ্ধ হয়ে যে কাজ করার যে ব্যাপারটা, এটা আমাদের অনেক দিন ধরে আমরা চাচ্ছিলাম, এই ব্যাপারটা এখন অনেক জরুরি হয়ে পড়ছে। আমি এটার সঙ্গে একটু অ্যাড করব, সত্যি খুবই জরুরি কথা বলেছে জিসান অনেক। এবং আমরা এই উদ্যোগেই কিন্তু বাদী যেমন বহু বছর থেকে 10 বছর থেকে চেষ্টা করে আসছে ইয়াং ডেন্টিস্টদেরকে নিয়ে তাদেরকে উদ্যোগী করা, তাদেরকে শিক্ষিত করা এবং ভালো প্র্যাকটিস করার জন্য। একইভাবে আমরা যেমন বিনয়ের সঙ্গে আমাদের ডেন্টাল সোসাইটি, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কথা উল্লেখ করতে চাই, তারাও যথেষ্ট ভালো ভূমিকা রাখছে। ডক্টর হুমায়ুনের কথা এখানে বলতেই হবে, যথেষ্ট উদ্যোগী এবং আরো সঙ্গে সঙ্গে অনেকেই এখানে ভালো ভালো কাজ করছে। আমিও এদের সঙ্গে একবার এদের আলোচনায় আমি অংশগ্রহণ করেছিলাম, এবং এটা আসলে এখন ন্যাশনাল ইস্যু হয়ে গেছে। আমরা একা এটাকে সমস্ত সলভ করতে পারবো না। এন্ডো সোসাইটি আসতে হবে, ওরাল সার্জারি বামত আসতে হবে, বাদিকে আসতে হবে, ডেন্টাল সোসাইটি আসতে হবে, এবং সম্ভব হলে কয়েকদিনের মধ্যেই হয়তো বা ন্যাশনাল একটা ফোরাম তৈরি করে সবাই আলোচনার সাপেক্ষে নিয়ে একটা ন্যাশনাল গাইডলাইন তৈরি করে, যেমন ইন্ডিয়াতে হয়ে গেছে, নেপালে হয়ে গেছে। আমরা এখন একটু পিছিয়ে আছি, আমাদের অনেকটা এগিয়ে গেছে, ডক্টর বুলবুল অনেকটা এগিয়ে নিয়েছে এটাকে ওদের সঙ্গে নিয়ে। মনে হয় অচিরে আমরা আরো সুন্দর করে সবাইকে নিয়ে এটা করতে পারবো, যাতে করে আমরা নিজেরা ভালো থাকি, রোগীকে ভালো সেবা দিতে পারি এবং ভালো থাকি, হেলদি থাকি। তো এই তো, আর তো কিছু মনে পড়তেছে একদম শেষের দিকে চলে এসেছি। মাহফুজ স্যার, আপনি কিছু বলবেন স্যার একদম শেষে এসে আপনার অনুভূতি? আসলে স্যারের এই তথ্যবহুল দিক নির্দেশনামূলক যে কথাগুলো আমরা শুনলাম, এগুলো আসলে খুবই ইফেক্টিভ। তো একটা বিষয় আমি স্যার মনে করি যে আমাদের দেশের ডেন্টাল সার্জনদের এতদিন পর্যন্ত যা মন মানসিকতা, যে এই গ্রুপ প্র্যাকটিসের ব্যাপারে আমার কেন জানি একটু সন্দেহ মনে হয় যে সবাই এত বেশি প্রত্যেকেই মানে স্বাধীন চেতা হয়ে গেছে যে এখানে একত্রিত হয়ে একটা ভালো কিছু করতে গেলে সেখানে বিভিন্ন রকমের সাব ডিভিশন তৈরি হয়। এটার ব্যাপারে আমার একটু কনফিউশন আছে, যদিও আপনি বললেন বিষয়টা অবশ্যই ভালো, গ্রুপ প্র্যাকটিসের দিকে আসা উচিত। আরেকটা বিষয় স্যার, আমার কাছে মনে হয় যে অনেক রোগীরাই এখন ফোন করে জিজ্ঞেস করতে যাচ্ছে যে আমার তো কোভিড নাই, আমি কি ডেন্টাল ট্রিটমেন্ট করতে যে আবার কোভিড পজিটিভ হয়ে যাব কিনা। হ্যাঁ, এরকম একটা আতঙ্ক রোগীদের মধ্যে আছে। তো এই ক্ষেত্রে স্যার আমার মনে হয় যে ডেন্টিস্ট্রি আসলে ক্রস ইনফেকশন ইনফেক্টেড হওয়ার চান্সটা অনেক বেশি, এবং আমাদের অ্যাজ এ ডেন্টাল সার্জন প্রত্যেকেরই উচিত আগে থেকে হয়তো বা আমরা প্রপারলি মেনটেন সবসময় করতে পারি নাই বা করি নাই অনেক ক্ষেত্রে ক্রস ইনফেকশন প্রিভেনশন করার জন্য, যেটা কোভিড আসার পরে আমাদের ডেন্টিস্টদেরকে যেটা আমাদের আগে ল্যাকিংস ছিল যে আমরা ক্রস ইনফেকশন প্রিভেনশনের জন্য প্রপারলি মেনটেন করতাম না, সেই জিনিসটা করা, এবং অতিরিক্তভাবে যে এই যে অ্যারোসল জেনারেটিং যে বিষয়গুলো আসছে, ড্রপলেট আসছে, সেগুলো প্রিভেনশনের জন্য এক্সট্রা স্টেপ নেওয়া। তো একটা ব্যাপার স্যার জাস্ট আমি অ্যাড করি, সেটা হলো যে অ্যারোসল প্রডিউসিং যে যে ট্রিটমেন্টগুলো হচ্ছে সেগুলোর জন্য আমরা অ্যারোসল জেনারেটিং একটা রুম রাখলাম, আরেকটা রুম রাখলাম হচ্ছে নন অ্যারোসল। ভেরি গুড, ইটস ভেরি গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। হ্যাঁ, আমরা যারা অল্প পরিসরেও অন্তত ডেন্টিস্ট্রি করতে চায়
তাদের ক্ষেত্রে আমি বলবো যে অ্যাটলিস্ট 2টা রুম যেন তাদের থাকে। একটা রুমে তারা অ্যারোসল প্রোডাকশন যেগুলো হচ্ছে সেই রুমে তারা খুব জলদি ভাবে ট্রিটমেন্টগুলো করা, এবং সেই রুমটাকে ইউভি রে দিয়ে প্রপারলি ডিসইনফেকশন করা নতুন রোগী আসা পর্যন্ত। এবং আমাদের নন অ্যারোসল জেনারেটিভ ট্রিটমেন্টগুলো আছে সেগুলো আমরা আরেকটা রুমে কম্পারেটিভলি সেফলি আমরা করতে পারি। তো এই বিষয়টা আমি একটু অ্যাড আমি করতে আমি এবং আমি মাহবুবের এই কথা খুব ভালো কথা বলেছে, গুরুত্বপূর্ণ কথা বলেছে, এবং সত্যি সম্ভব হলে 2টা রুমই করা উচিত। পারলে আরো বেশি করো, কিন্তু 2টা মিনিমাম করো, একটা অ্যারোসল প্রডিউসিং আর নন অ্যারোসল প্রডিউসিং। একটা বিষয় যেমন গুরুত্বের সঙ্গে খুব ভালো কথা বললো। আমি এই ক্ষেত্রে একটু কথা মনে পড়লো আমার, যে আমরা যদি একটা সন্দেহ একটা রুগীকে যে এটা হয়তো বা কোভিড পজিটিভ হতে পারে, তাহলে কিন্তু আমাদেরকে প্রপারলি তাকে গাইড করতে হবে কোথায় গেলে তার এই টেস্টটা করা যাবে। টেস্ট আমরা জানি 2 ধরনের একটা হয়েছে। একটা তো আমরা জানি যে এই পিসিআর বেসড একটা টেস্ট করা হয়, আর এটা হচ্ছে র্যাপিড টেস্ট যেটা বলা হয়। র্যাপিড টেস্ট বেসিক্যালি কিন্তু ভালো, যদিও মাঝে মাঝে একটু রং ইনফরমেশন, কিন্তু এখানে সুবিধা হচ্ছে বর্তমান রোগীটা সাফার করছে কিনা, এবং অথবা গত কিছুদিন আগে অল্প দিনের মধ্যে সে সাফার করে তার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা, যে রিপোর্টটা আমি 15-20 মিনিটের মধ্যে পেয়ে যেতে পারি। যেটা জাফরুল্লাহ চৌধুরী সাহেব চেষ্টা করেছিল, হয়তো বা অচিরে হয়তো এই জিনিসটা আমাদের দেশে আসতে পারে। অন্যদিকে পিসিআর বেস যেটা, সেগুলো কিন্তু বর্তমানে রোগীটা রিয়েলি সাফার করছে কিনা সেটাই শুধু বলা যাবে। অতএব আমরা প্রয়োজন সেটাও কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যে রিপোর্টটা পাওয়া সম্ভব। যখন আমাদের দেশে এমন হতে পারে যে আমাদের সেন্টারের পাশে একটা সেন্টার যদি হয়ে থাকে, আমার সন্দেহ হলে আমি রোগীকে বললাম, ভাই তুমি যেমন আমরা বলি না এইচআইভি টেস্ট করে আসো, এই কি বলে হেপাটাইটিস বি টেস্ট করে আসো, আমি এটাও বলতে পারি ঠিক আছে তুমি কোভিড টেস্টটা করে আসো বা করোনা টেস্টটা করে আসো, এবং সেটা এখন তো 3,000 টাকা বা 3,500 টাকা ইয়ে হচ্ছে, সরকারি জায়গায় হয়তো বা টাকা নাও লাগতে পারে। এমন দিন আসবে যখন এইটা টেস্ট সহজে করবে। অথবা সন্দেহ হলে আমি কিন্তু টেস্ট করে নিয়ে তাকে পজিটিভ কি নেগেটিভ বুঝে নিয়ে তাকে কাজ করবো। অন্যদিকে কিন্তু যতক্ষণ পর্যন্ত টেস্ট না ততক্ষণ পর্যন্ত আমি তাকে পজিটিভ চিন্তা করি, আমি কিন্তু তার সঙ্গে ডিল করতে হবে। এটা কিন্তু ভুললে চলবে না। আমি সুস্থ, আমার ফ্রেন্ড ভালো, দেখতে শুন চেহারা ভালো, ঠিক আছে আয় রে বইয়ের ভিতরে ঢোক, এই কথা বলে চলবে না। এটাকে প্রপার প্রোটেকশন নিয়ে নিজের এবং রুগীর এবং অ্যাসিস্ট্যান্টের নিয়েই আমাদের কাজ করতে হবে। একটা জিনিস আমার মনে পড়লো, আর একটা জিনিস আমি শেষের দিকে চলে আসছি, আমরা সরি আমি যদি বেশি বলতে থাকি জানি না। আমাদের আলটিমেটলি কিন্তু এখনো ভয়ের বিষয়, আমরা সহজেই কিন্তু প্র্যাকটিস শুরু করার সময় হয়নি এখনো। যেভাবে প্রতিদিন আমরা 1500-1600 রোগী নতুন আসছে এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, অন দ্য কন্ট্রারি আমাদের ইনভেস্টিগেশনের জায়গা কম, ট্রিটমেন্টের জায়গায় কম, ভেন্টিলেটর অবস্থায় কম। সেই ক্ষেত্রে আমি তো ইদানিং কালে বেশ কিছু সিনিয়র লোক, গণ্যমান্য লোক, ডাক্তার বেশ কিছু চটচট করে 1-2 দিনের মধ্যেই কিন্তু শেষ হয়ে গেল, তাই না? আমরা জানি, আমরা এখানে স্কুলের প্রিন্সিপাল, সানবিন স্কুলের প্রিন্সিপাল থেকে শুরু করে এমপি মকবুল সাহেব অথবা আমাদের ডাক্তারের প্রফেসর বেশ কয়েকজন এমন ভালো ভালো লোকজনকে হারিয়েছি যেটা আমরা বুঝতেই পারিনি। অতএব এই জিনিসগুলো, সেই জন্য আমাদের আলটিমেটলি আমাদের বিশ্বের যেগুলো টেস্ট হচ্ছে, যেমন হচ্ছে ভ্যাকসিনেশনের কথা বলা হচ্ছে, ভ্যাকসিন না আসা পর্যন্ত আমাদের ধৈর্য ধরা উচিত। যেমন আমরা জানি যে হেপাটাইটিসের বি এর বিরুদ্ধে ভ্যাকসিনেশন করে আমরা আস্থার সঙ্গে কিছু রোগীর চিকিৎসা করতে পারি, যে হ্যাঁ আপনার হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা দেখে আসেন। এটা যদি করোনার বেলা যদি আমরা এই ভ্যাকসিনটা তৈরি করতে পারি, যদিও এটা মিউটেশন যেহেতু চেঞ্জ হচ্ছে, যেহেতু চট করে ভ্যাকসিনেশন পাওয়া মুশকিল হবে, যদিও আমেরিকায় বলছে তারা সেকেন্ড ক্লিনিক্যাল ট্রায়ালে সুবিধা করছে এবং হয়তো আসতেও পারে। আবার বাংলাদেশে আবার ইদানিং বাংলাদেশ মেডিকেল কলেজে একজন প্রফেসর বলেছে যে 2টো ওষুধের কম্বিনেশন, যেটা দিয়ে নাকি সে 60 রোগীর চিকিৎসা করে পজিটিভ ছিল তাদেরকে সিমটমলেস করতে পারছে। এগুলো আসার কথা। অতএব এখন এগুলোতে রিসার্চ করতে হবে, স্টাডি হবে, এবং আমাদেরকে এগুলো সাবধানে এগিয়ে নিয়ে নিজের প্রোটেকশন। আবারও বলি, আমি নিজে বাঁচলে অন্যকে বাঁচানো যাবে, আমি যদি নিজে মরে যাই তাহলে বাঁচে কিভাবে বাঁচাবো? অতএব এইরকমই শেষ কথা আমি বলতে চাইবো। আর আমাদের অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কথা, যেহেতু যেমন হচ্ছে
ডক্সিসাইক্লিন একটা আমাদেরও কাজ করতে পারে। আমি ওটার জন্য যেহেতু এখানে কাজ করে, তা আমার যদি দরকার অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিনে যাবো, অ্যাজিথ্রোমাইসিনে যাবো, অন্য যেটা কমনলি আমরা দিতাম না, এদিকে যাওয়ার চিন্তা করবো। একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে রাখবো, সিমটমের চিকিৎসা হোক, অথবা একটা পেইন কিলার হিসেবে প্যারাসিটামল, এগুলো হচ্ছে একটা মাউথ ওয়াশ দিয়ে, যেগুলো অ্যালকোহল বেসড। আমি কোভিড নাইন্টিনের চাইতে অ্যালকোহল বেসড প্রেফার করবো এই জন্য, অথবা হাইড্রোজেন পেরক্সাইড, যেটা 1% নিলে আমার জন্য ভালো হবে। অতএব এই জিনিসগুলো একটু মাথা চিন্তা করলে আমরা ব্যবস্থা করে নিতে পারি। আমরা কিন্তু আমরা আমরা জানি না, অনেক কিছু আছে, সরকারের কিন্তু পিছনে ইম্পর্টেন্ট রোল আছে, আমাদের একটা প্রতিষ্ঠান আছে, তার মাধ্যমে আমরা করছি, ওরা চেষ্টা করছে, কিন্তু সবকিছু ইনফরমেশন আসছে না। পেরিফেরিতে অনেক রোগী আছে আনডায়াগনোসড, মরে যাচ্ছে, তাদেরকে আমরা পরে বলছি হয়তো পজিটিভ হয়েছে, অথবা বলছি আমরা জানি না। এই যে ডেটা ইনসাফিসিয়েন্সি, এটাও কিন্তু আমাদের জন্য ভীষণ ভয়ের বিষয় থাকবে। সেই জন্য প্রত্যেকটা রোগীকে আমাদের কোভিড পজিটিভ চিন্তা করি, আমাদের চিন্তা করে তাদের চিকিৎসা করতে দেখতে হবে, এবং সিমটম থাকতে পারে, নাও থাকতে পারে, এবং সব জ্বর হলে যে আবার কোভিড পজিটিভ তাও বলা যাবে না। এই জিনিসগুলো আমাদের, সেই জন্য সাইকোলজিক্যাল অ্যাসপেক্টও কিন্তু একটা আছে, যেটা হচ্ছে আমি সেদিন শুনছিলাম তোমার একটা অনুষ্ঠানে ডক্টর হেলাল আসছিল, খুব ভালো কথা বলছিল সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে, একটা মানুষের ডিপ্রেশন হতে পারে, সোশ্যাল ডিপ্রেশন হতে পারে, অথবা এগুলো, যাই হোক আমি অনেক কথা বেশি বলে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন, এবং আজকে অনেক ইম্পর্টেন্ট কথা আমরা এখানে শেয়ার করেছি। এবং সত্যি কথা, এই ভিডিওটা আমরা আমাদের আর্কাইভে রাখবো, এবং এই ভিডিওটা আমার মনে হয় যে এখনকার জেনারেশন যারা প্র্যাকটিসে নামছে, এখন যারা আমরা প্র্যাকটিসে যেতে চাই স্যার, তাদের জন্য সত্যি একটা মানে অনবদ্য একটা সংগ্রহ হয়ে থাকবে, যে এই প্রত্যেকটা স্টেপ সুন্দর করে ডেসক্রাইব করেছেন যে কিভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে কিভাবে চুজি হতে হবে। আর বিশেষ করে আপনি একটা ব্যাপার বুঝিয়ে দিয়েছেন স্যার, এখন চাইলেই কিন্তু আমি একটা ডেন্টাল প্র্যাকটিস সেটআপ করে যেতে, ব্যাপারটা তা না, আমাকে অনেক কিছু চিন্তা করতে হবে, আমার জায়গা নিয়ে চিন্তা করতে হবে, আমার মানে সবকিছুর স্টেরিলাইজেশন নিয়ে চিন্তা করতে হবে, এমনকি আমার যে ওয়েস্টেজ গুলা হচ্ছে সেই ওয়েস্টেজ গুলা যাতে আমি একদম সাধারণ জায়গায় না ফেলে দেই, সেটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা এখানে জয়েন করেছেন। আমি সবার কাছ থেকে অনুমতি নিয়ে আজকের প্রোগ্রামটা শেষ করতে চাই। সবাই ডক্টর আতিককে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাদের কিছু কথা বলার জন্য। ডক্টর মাহমুদ, ডক্টর মঞ্জুর, হ্যাঁ আমি খেয়াল করলাম যে কোনো কিছু বাদ করে কিনা, এত মানে সবগুলি পয়েন্ট বলেছেন, এবং শুধু কোভিড সিচুয়েশন না, আমাদের অন্য সব সময় আমাদের আপনার এই পরামর্শগুলি আসলে কাজে লাগবে। আপনি একটা ছোট জিনিসও বাদ দেননি, যে লাইটটা কিভাবে আমি রোগীর মুখের দিকে লাইটটা আনবো, এটা আমরা অনেক সময় খেয়াল করি না স্যার, আজকে আপনার কাছ থেকে শিখলাম, অনেক ভালো লাগলো স্যার। আর যেটা হচ্ছে যে আমাদের যে সমস্যাটা আমরা ফেস করি, আমাদের অ্যাসিস্ট্যান্টরা অনেক সময় স্টেরাইল বিহেভিয়ারে অভ্যস্ত না স্যার। আমরা হয়তো যারা ডেন্টাল সার্জন আছি, আমরা স্টেরাইল বিহেভিয়ারে অভ্যস্ত, কিভাবে কোথায় টাচ করব, কোথায় টাচ করব না, এটাতে অভ্যস্ত। কিন্তু আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট আছে, এদেরকে আসলে স্টাফদেরকে আমার চেম্বার খোলার আগেই স্টাফদেরকে অন্তত 2-3 দিনের একটা ট্রেনিং করায় নিলে আমার মনে হয় আরো ভালো হবে। ওরা হয়তো গ্লাভস পরবে ঠিকই, কিন্তু গ্লাভস পরে ও আবার হ্যান্ডেল ধরবে, ও অন্য ভালো ইনস্ট্রুমেন্ট টাচ করে ফেলবে। এই জিনিসগুলো যদি স্যার আমরা ভেরি ইম্পর্টেন্ট। আমি একই কথাই বলছি, শুধু সার্জন না, যারা আমাদের কো-ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নার্স যারা থাকবে, তারা ইকুয়ালি ট্রেন্ড হতে হবে, নলেজেবল হতে হবে, এবং তারাও ইকুয়াল প্রোটেকশন নিতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মঞ্জুর, তুমি খুব ভালো কথা বলছো, আবার ধন্যবাদ। প্রোগ্রাম শেষ করার আগে একটু ধন্যবাদ জানাবো রেনেটা লিমিটেড এবং রোলাককে, তারা আমাদের আজকে সাপোর্ট দিয়েছে, এবং ই ডক্টরকে অবশ্যই ই ডক্টর এই প্রোগ্রামগুলো রেনেটাকে আমিও কৃতজ্ঞতা জানাই, এরা সবসময় আমাদের বিভিন্ন প্রোগ্রামে, সেমিনার, সিম্পোজিয়াম বাদিতে অনেক সহযোগিতা করে। এদের অনেকে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আতিক, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।